ওকে, আসসালামু আলাইকুম। তো চেষ্টা দিয়েছি আপনাদের জন্য, কিন্তু আমরা যখনই চেষ্টা করি একটা ভালো কিছু করার তখন একটা সমস্যা চলে আসে। তারপরেও আমরা সমস্যাকে উৎক্ষেপ করে চলে এসেছি। হয়তো দেরি হয়েছে, এটার কারণ হচ্ছে একটু প্রবলেম, এন্ড প্রবলেমটা যদি মোকাবেলা করে আসা যায় তাহলে এটা ভালো ক্লাস হবে। এই জন্য ওই একটু সময়টা আমাদের লেগে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করব। রীতিমতো ফোন আসা শুরু হয়ে গেছে। আমরা কারো ফোন রিসিভ করিনি আজকে পর্যন্ত, বিকজ অফ দ্যাট যে ক্লাসের সময় কেউ ফোন দিলে সেই ফোনটা আমরা রিজেক্ট করে দিই। ওকে, তো যাই হোক, আজকে আমরা ক্লাসগুলা করব, ঠিক আছে? আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে প্রথম ক্লাস। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ভাইয়া প্রথম ক্লাসটা যদি আমাদের করা হয় তাহলে কেমন হয়, বা আমাদেরকে যদি একটু ফ্রি ক্লাস করে দেন তাহলে কেমন হয়। আজকের ক্লাসটা কিন্তু আমাদের ফ্রি, সো দ্যাট আমরা পেজে চলে এসেছি, কারণ অনেকেই আমাদের ক্লাস করতে চেয়েছেন পেজ থেকে, বা আমাদের ক্লাসে জয়েন হতে চেয়েছেন। তো সবাইকে আমরা এই ক্লাসে জয়েন। তার আগে আমি একটু ছোট্ট করে আমার যে পেইড ব্যাচ, এটা কিন্তু আজকে পেইড ব্যাচের ক্লাস। হ্যাঁ, তো পেইড ব্যাচে আসলে সবাইকে যুক্ত করা পসিবল না। সবাই যেমন বলতেছে যে আমরা পেইড ব্যাচে যুক্ত হব, আমাদেরকে আজকে যুক্ত করে দেন, আসলে এমনটা না। হ্যাঁ, সো আমার পেইড ব্যাচে আসলে আহ অনেকেই মেসেজ করা শুরু করে দিয়েছে। সো আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য কিছু সময়ের জন্য অপেক্ষা করব। আমরা মোটামুটি আহ হ্যাঁ, ওকে, তো শুরু করে দিচ্ছি, কিন্তু আমরা একটু অপেক্ষা করব। এই ক্লাসটা হচ্ছে পেইড ব্যাচের। আপনারা অনেকেই আমার কাছে জয়েন করতে চেয়েছেন যে ভাইয়া প্রথম ক্লাসটা আসলে ফ্রিতে দেওয়া হোক, বা প্রথম ক্লাস আমাকে জয়েন করান, আমি পরবর্তীতে টাকা দিয়ে দিব। দেখেন, আসলে সবাইকে জয়েন করে সবাইকে রিমুভ করা পসিবল না। কারণ অনেকেই জয়েন করবে, চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে, যে ভর্তি হয়নি সেও বসে থাকবে। যেমন গতকালকে 4 জন আমাদের অ্যাড হয়েছে, সেই 4 জন অনেক রিকোয়েস্ট করে অ্যাড হয়েছে, এবং 4 জন বলছে আজকে না, আমি আপনাকে আজকের মধ্যে টাকাটা দিব। 4 জনের একজনও কিন্তু এখনো নাই, এবং এই হিসাবটা রাখাটা আমাদের কাছে খুবই ডিফিকাল্ট, যে কোন 4 জন এই 4 জন খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, এবং এই 4 জন আবার কোন 4 জন এটা খুঁজে বের করতে আমাদের এখন অনেক সময় লাগবে। সো দ্যাট আমরা এখন লাইভে এই ক্লাসটা করি। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস করব। এটা হচ্ছে প্রথম ক্লাস, 1 নাম্বার ক্লাস। ক্লাসটা করব বড় বড় সাবজেক্ট এবং বড় বড় অবজেক্ট দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন, ঠিক আছে? আর এখানে স্ট্রাকচার হচ্ছে একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব। এটাই আমি আপনাদেরকে প্রতিদিন বলি যে ভাই স্ট্রাকচার কিন্তু একটাই, দুটা না, একটাই স্ট্রাকচার। তো আমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি এইখান থেকে এই পর্যন্ত লিখতে পারবেন। দেখেন তো, এটা সহজ হলো না? আপনার এত এত হাজার হাজার স্ট্রাকচার মুখস্থ করা থেকে একটা স্ট্রাকচার শিখেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এটা লিখবেন, এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আপনি কি স্ট্রাকচার দিয়ে লিখবেন, এইটা দিয়ে লিখবেন, এই স্ট্রাকচার দিয়ে লিখবেন। কিন্তু এর জন্য আপনাকে কি দরকার পড়বে বলেন তো? এর জন্য আপনার দরকার পড়বে কিছু গ্রামাটিক্যাল দরকার পড়বে, তাই না? তো এইটা আসলে কিভাবে আপনি তাহলে আয়ত্ত করবেন? এই যে এতটুকু যখন আমরা লেখার চেষ্টা করব, এর মাধ্যমে আমরা গ্রামাটিক্যাল গুলো শিখে যাব। এর পাশাপাশি আমরা কি করব? গ্রামাটিক্যালের পাশাপাশি আমরা কিছু ভোকাবুলারি শিখে যাব। এখানে তো অনেকগুলা ভোকাবুলারি, তাই না বলেন? এখানে কি অনেকগুলা ভোকাবুলারি না? এখানে অনেকগুলা ভোকাবুলারি, সো দ্যাট আমরা এগুলো শিখে যাব। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট যখন বড় বড় হয় তখন আমরা লিখতে পারি না। এইটা একটা সব থেকে বড় প্রবলেম। হ্যাঁ, সো দ্যাট আমরা জয়েন করতেছে, কিন্তু সবাই আসলে জয়েন করেনি। আমাদের একটা ফেসবুক সিক্রেট গ্রুপ আছে, আমরা একটু একটু অপেক্ষা করবেন যাতে করে আমরা সেই সিক্রেট গ্রুপেও দিয়ে দিতে পারি, কারণ অনেকেই হচ্ছে লিঙ্ক থেকে জয়েন করতে পারবে না। এটা আমাদের আমাদের পেইড ব্যাচের সিক্রেট গ্রুপ আছে। হ্যাঁ, পেইড ব্যাচের সিক্রেট গ্রুপ আছে, সেখান থেকে সবাই জয়েন করবে। ওকে, এটা নতুন ব্যাচ, আবারও বলছে যে এটা প্রথম ক্লাস। আজকে থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে, সো দ্যাট আমাদের প্রথম ক্লাসে জয়েন করতে হবে সবাইকে। হ্যাঁ, আচ্ছা, একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, একা একা করতেছি অনেক কিছুই, সো দ্যাট একটু কষ্ট হচ্ছে। এটা এটা একটু মেনে নেন, বা আপনাদের একটু হয়তো ধৈর্য ধরতে হচ্ছে। তো আমরা সবকিছুকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন ঘটনা হচ্ছে, চলেন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা করব, ঠিক আছে? ওকে, এখন এখানে কিসের উপরে? ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা পড়েছে সেই ইম্প্যাক্টের উপরে আমরা
পুরো ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো। স্ট্রাকচার ভাই একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব। স্ট্রাকচার কি একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব, এন্ড দেন ওই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তারপরে আমরা এখন বড় বড় সাবজেক্ট আর বড় বড় অবজেক্ট গুলো আসলে কিভাবে শিখবো এইটা একটু আমরা দেখে আসি। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার এখানে বড় বড় সাবজেক্ট দেওয়া আছে, দেখেন উপরের প্যাসেজ থেকে বড় বড় সাবজেক্ট ও অবজেক্ট গুলো দেখবো। তার মানে এগুলো হচ্ছে বড় বড় সাবজেক্ট। দেখেন এত বড় সাবজেক্ট লিখতে আমাদের একটা সমস্যা হয়, আগে সাবজেক্ট লেখাগুলো আগে আমরা শিখে নিই। যেখানে দেখবেন র আছে, র বিভক্তি আছে, এটাকে ভেঙে দিবেন এইভাবে। দেখেন র বিভক্তি, বিভক্তি, র বিভক্তি মানে ধরেন গ্রিন হাউস গ্যাস, এই কথাটা বললেই তো হইতো, এর সাথে আবার র যুক্ত করা আছে, তার মানে গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, তার মানে এইখান থেকে এতটুকু ভেঙে দিতে হবে। এখন এটা কিভাবে আমরা লিখবো, এইটা এই অংশটা আগে লিখবো, অতিরিক্ত নিঃসরণ এই অংশটা আগে লিখবো। তাহলে অতিরিক্ত ইংলিশ কি, এক্সেসিভ। অতিরিক্ত ইংলিশ কি, এক্সেসিভ। আর এই যে নিঃসরণ ইংলিশ কি, ইমিশন। আচ্ছা, ইমিশন, আচ্ছা, অর ইমিশনস, ইমিশনস লিখলাম। এখন আমি যখন এটা আপনাদেরকে ইমিশনস পড়েছি, কয়েকটা পেজ অনেক বেশি দুর্নাম করেছে না? এবার দেখেন ওই পেজ গুলা কিভাবে দিতেছি। এই ইমিশনস যে এখানে যুক্ত করা আছে, এটা দেখেন কিভাবে আপনাদের বইয়ে কি পড়ানো হয়েছে যে TION অথবা SION থাকলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে আপনি বলতে পারেন এডুকেশন বা এডুকেশন, এগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এন্ড দেন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে এর সাথে এস যুক্ত করা যাবে না, কিন্তু এই যে আমরা দেখাচ্ছি দেখেন SION আছে, এর সাথে এস যুক্ত করে দেখাই দিতেছি। তার মানে আপনার যে বইয়ে যে জিনিসটা লেখা আছে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলাই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এটি সম্পূর্ণ ভুল। কিছুটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিছুটা হচ্ছে কাউন্টেবল নাউন। সো এইটা হচ্ছে কাউন্টেবল নাউন, কিভাবে ওটা আমরা পরে দেখাচ্ছি। আপনার বই যে জিনিসটা আছে সেই জিনিসটা ভুল থাকার কারণে ম্যাক্সিমাম পেজগুলো বইয়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কিন্তু নিউজ পেপারের উপরে ডিপেন্ডেন্ট হয়নি। সেটাই দেখাবো যে নিউজ পেপার ইমিশনের সাথে এস যুক্ত আছে, ইমিশনস। এরপরে দেখেন এই যে রটা আছে, র এর জন্য আপনাকে একটা অফ বসাতে হবে। আর এই যে দেখেন গ্রিন হাউস গ্যাস, র তো বসাই দিয়েছেন অফ, এটা তো র। তাহলে এখন বাকি আছে কি, গ্রিন হাউস গ্যাস। তাহলে এই যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, ব্যাস হয়ে গেছে। আবার লক্ষ্য করেন এই বাক্যটার দিকে লক্ষ্য করেন, জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার। তাহলে দেখেন এই যে দেখেন র আছে, দেখছেন? তো এই র পর্যন্ত আপনাকে ভেঙে দিতে হবে। তাহলে ব্যাপক ব্যবহার ইংলিশ কি, এই যে এক্সেসিভ মানেই তো অতিরিক্ত, ব্যাপক এটাও তো অতিরিক্ত বলা যেতে পারে, তাই না? কিন্তু আমরা একটা নতুন শব্দ শিখি, এক্সটেন্সিভ শিখি, এক্সটেনসিভ। এই যে দেখেন এই যে ব্যাপক মানে এক্সেসিভও লেখা যায়, এক্সটেন্সিভও লেখা যায়। এক্সটেন্সিভ ইউজ, ব্যবহারের ইংলিশ কি, ইউজ। এই যে এই অংশটা আগে লিখে ফেলতে হবে, কোন অংশটা, এই অংশটাকে আগে লিখে ফেলতে হবে, তারপরে এই অংশটা লিখতে হবে। তারপরে এখানে র আছে, র এর জন্য আমি এখানে একটা অফ দিলাম। আর এই যে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি ইংলিশ কি, ফসিল ফুয়েল, তাই না? ফসিল ফুয়েলস, ওকে। এইটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এখন লক্ষ্য করেন ঘূর্ণিঝড়ের তীব্রতা কোথায় আছে, র, এই যে র আছে, তার মানে এই অংশটাকে আগে লিখতে হবে তীব্রতা, এবং ঘূর্ণিঝড়টাকে আমাদের পরে লিখতে হবে, ঠিক আছে? তাহলে তীব্রতা ইংলিশটা কি, ইন্টেন্সিটি, তাই না? ইনটেনসিটি, অনেক শব্দই আছে ইন্টেন্সিটি। আর এবার দেখেন র এর জন্য আমাকে কি করতে হবে, অফ। আর এই যে দেখেন ঘূর্ণিঝড়, তাহলে সাইক্লোন। আচ্ছা, সাইক্লোনস এর সাথে সবসময় এস বসবে, সাইক্লোনের সাথে সবসময় কি বসবে, এস বসবে। এখন আপনাকে যদি শেখানো হয় ভাই সাইক্লোন যদি প্লুরাল হয়, মানে আমাদের দেশে আসলে এইভাবে শেখানো হয়, সাইক্লোন যদি প্লুরাল হয় তাহলে তার সাথে এস বসবে। ভাই সাইক্লোন জিনিসটাই প্লুরাল এবং তার সাথে সব সময় এস বসবে, কোনো সময় বাদ হবে না। কারণ সাইক্লোন বলতে ঘূর্ণিঝড়, আর ঘূর্ণিঝড় অনেক প্রকারের ঘূর্ণিঝড় হয়, অনেক প্রকারের ঘূর্ণিঝড়। তো সাইক্লোনের সাথে সবসময় এস বসবে, কোনো সময় এস বাদে বসে না। হ্যাঁ, তবে আপনাকে যদি একটা নির্দিষ্ট ঘূর্ণিঝড়ের নাম বলে দেয়, যে ধরেন ওই যে আমাদের দেশে যে সব ঘূর্ণিঝড় একটা একটা করে নাম হয় না, সেরকম একটা নাম বলে দিল, সেই নামটার সাথে যদি আপনি বসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সাইক্লোন বসালেও চলে, সাইক্লোন বসাতে হবে, এস এস বসানো যাবে না। কিন্তু যদি সেই ঘূর্ণিঝড়ের নাম নাই তাহলে সাইক্লোন শুধু আছে, তার মানে সাইক্লোনের সাথে আপনাকে কি করতে হবে, এস বসাতেই হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা,
এইভাবে আপনারা লিখবেন। দেখেন এখানেও আমরা একটু এইটা দেখি যে এইটা এই পাশে চলে গেছে, একটু বড় করে লেখা হয়ে গেছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, দেখেন নবায়নযোগ্য জ্বালানি কোথায় র আছে, এখানে এটা ভেঙে দেন। আগে ব্যবহারটা লিখেন, ব্যবহারের ইংলিশ কি ইউজ, আর র এর ইংলিশ কি অফ, তাহলে ইউজ অফ হয়ে গেছে। নবায়নযোগ্য জ্বালানি, তাহলে নবায়নযোগ্য জ্বালানির ইংলিশ কি রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি। ওকে, দেখছেন এটা হয়ে গেছে। এখন লক্ষ্য করেন এইখানে তো র নাই, বাংলাদেশ সহ আছে, উপকূলীয় দেশগুলো আছে, এখানে কি র আছে? তাহলে এটা কিভাবে করবেন, এটা কি করে করবেন? এই যে সহ কথাটা লেখা থাকলে আপনাকে কোস্টাল লিখতে হবে। যেমন এইখানে আমরা কি কাজটা করব, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে উপকূলীয় দেশগুলো আগে লিখে ফেলবো, উপকূলীয় দেশগুলো কি আগে লিখে ফেলবো। তাহলে উপকূলীয় দেশগুলোর ইংলিশ কি হবে কোস্টাল, আর দেশগুলো ইংলিশ হচ্ছে কান্ট্রি। হ্যাঁ, অনেকগুলা দেশ তো এই জন্য এর সাথে একটা এস যুক্ত করে দিতে হবে, কান্ট্রিজ, কোস্টাল কান্ট্রিজ। আর এই যে দেখেন সহ, সহ ইংলিশটা ওই যে ওখানে অফ লিখলাম না, সহ ইংলিশটা আপনি এইভাবে ইনক্লুডিং দিতে পারেন, সহ ইংলিশটা আপনি এইভাবে ইনক্লুডিং দিতে পারেন। আর তারপরে কি বাংলাদেশ লিখে দিতে পারেন, এই যে বাংলাদেশ আমি লিখে দিলাম, ঠিক আছে। ওকে 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 ওকে, এবার কমেন্টস করেন, এবার আমি কমেন্টস দেখবো, সমস্যা নাই। আচ্ছা নিউ ব্যাচ, হ্যাঁ নিউ ব্যাচ, এমডি রাসেল নিউ ব্যাচ, কোর্স প্রাইস জান্নাত ইসলাম, কোর্স প্রাইস যদি আপনি বই সহ নেন তাহলে আপনি 1020 টাকার মধ্যে এই কোর্সটা নিতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব বই সহ কোর্স নেওয়ার জন্য। আপনার যদি একান্তই প্রবলেম থেকে থাকে, বই বাদে যদি কোর্স করতে চান তাহলে 499 টাকা। তবে আমি আপনাকে বলি, দেখেন আপনি বাজারে অনেক বই কিনেন, আপনাকে যদি আমি বলি একটা গ্রামারের বই আপনার বাড়িতেই আছে, আপনার গ্রামারের বই একটা বাড়িতেই আছে, একটা ভোকাবুলারির বই বাসায় আছে, একটা ভোকাবুলারির বই বাসায় আছে, আর কারো কারো রিটেন বই আছে, কারো কারো নাই, তাই না? কারো কারো ধরেন রিটেন বইও আছে, কারো কারো নাই। এখন আপনি এই তিনটা বই যদি একসাথে মাত্র 460 টাকায় পান তাহলে এটা আপনার জন্য লাভ না? কারণ আপনার একটা বইয়ের দাম তো 500 টাকা, মানে কুরিয়ার 400, আমরা 500 টাকা ধরতেছি, এটা দোকানে দিলে আপনি দোকান থেকে 520 টাকাই আপনাকে কিনতে হবে, 520 বা 530 টাকায় আপনাকে কিনতে হবে, তাই না? দোকানে যদি আমরা দিয়ে থাকি, সেখান থেকে আপনি যদি 460 টাকায় এই বইটা কিনেন, যেখানে আপনার রিটেন, গ্রামার, ভোকাবুলারি হয়ে যাচ্ছে, এবং তাও আবার অন্য বই কিনলে আপনার 6 মাস হবে, 6 মাস। যদি আপনি বাজার থেকে যে কোনো বই কিনেন তাহলে সেটা কিনতে আপনার কি 6 মাস আপনাকে শেষ করতে হবে। আর যদি আপনি আমাদের এখান থেকে বই কিনেন তাহলে আপনার কত দিনে শেষ করতে পারবেন? 1 মাসে, প্রতিদিন একটা করে অধ্যায় পড়েন, 1 মাসে শেষ হয়ে যাবে। 1 মাসে শেষ করে ফেলেন, আপনার গ্রামারও কমপ্লিট হয়ে গেল, আপনার ভোকাবুলারিও কমপ্লিট হয়ে গেল, আপনার সাথে সাথে গ্রামারেরও কমপ্লিট হয়ে গেল, তাহলে 1 মাসের মধ্যে আপনার সবকিছু হয়ে গেল। তার মানে আমাকে গ্রামার দিয়ে ভোকাবুলারি শিখতে হবে, গ্রামার দিয়ে রিটেন শিখতে হবে, নট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের সব থেকে ভুল। আমাদের কথা হচ্ছে আমরা রিটেন দিয়ে গ্রামার শিখবো, রিটেন দিয়ে ভোকাবুলারি শিখবো, রিটেন দিয়ে সবকিছু রিটেন দিয়ে শিখতে হবে আপনাকে। এন্ড দেন এইটাই সব থেকে ইজি ওয়ে। আর বাকি যারা শেখাচ্ছে গাইড বেসিক গ্রামার টু অ্যাডভান্স গ্রামার, এই আমি বলবো ভাই ওগুলার বই আছে, আপনি বইটা কিনেন এবং বইটা পড়েন। বেসিক গ্রামার টু অ্যাডভান্স গ্রামার এমন কোনো কিছু নাই, আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে রিটেন পড়েন, দেখেন আপনার গ্রামারের প্রয়োজনীয়তা বোধ হবে। লাইক দেখ আমি দেখাই আপনাকে, আর দেখাই না দেখালে আসলে বিশ্বাস, এটা অবজেক্ট ওই একইভাবে, ওই যে একটু ভাঙতে হবে, এই যে জলবায়ুর আর স্বাভাবিক ভারসাম্য, স্বাভাবিক ভারসাম্যটা আগে লিখতে হবে, জলবায়ুটা পরে লিখতে হবে। এই যে জলবায়ুর উদ্বস্ত সমস্যা, এখানে তো র নাই, তাই যেটা যেভাবে আছে, যেমন প্রথমে জলবায়ু মানে ক্লাইমেট, উদ্বস্ত মানে রিফিউজি, সমস্যা মানে প্রবলেম, লিখে ফেলেন। যেগুলা তো র নাই সেগুলার কোনো ঝামেলা নাই, এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি লিখে ফেলেন। মানে এই যে দেখেন এগুলো যদি আমি আপনাকে লিখে দিই, সাপোজ এটা একটু ছোট করে দেখাই দিই, স্বাভাবিক ভারসাম্য, তাহলে স্বাভাবিক ভারসাম্য ইংলিশ কি? দ্য ন্যাচারাল ব্যালেন্স, দ্য ন্যাচারাল ব্যালেন্স, দ্য ন্যাচারাল ব্যালেন্স। এই যে র আছে, র এর জন্য অফ, আর এই যে দেখেন জলবায়ু ইংলিশ হচ্ছে ক্লাইমেট, দেখেছেন? তারপর দেখেন জলবায়ুর উদ্বস্ত সমস্যা, তো এখানে তো র নাই, র বিভক্তি কি আছে? বিভক্তি কি আছে এটার মধ্যে? নাই। তার মানে জলবায়ু ইংলিশ কি? জলবায়ু ইংলিশ হচ্ছে ক্লাইমেট, এটার আর কোনো সমস্যা নাই। উদ্বস্ত ইংলিশ কি? রিফিউজি, মানে যেটা উদ্বস্ত ইংলিশ যে রিফিউজি, এইটা আমরা কোথা থেকে শিখলাম? অ্যাকচুয়ালি এটা কোনো জায়গা থেকে আমরা শিখিনি, হ্যাঁ,
মানে এটা হচ্ছে হঠাৎ করে উঠে এসে যে জোরে বসা, সেটাই হচ্ছে রিফিউজি। আর এই যে সমস্যা, সেটা হচ্ছে প্রবলেম। প্রবলেম। আর এই যে দেখেন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, এই যে এখানে র আছে, ওই যে দেখালাম একটু আগে যেটা ব্যবহার ইংলিশ হচ্ছে ইউজ, আর নবায়নযোগ্য জ্বালানি একটু আগে অবজেক্ট দেখালাম। এরকম করে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট গুলো লিখে ফেলতে হবে। এখন ঘটনা হচ্ছে আমরা পুরো লাইনটাকে লিখবো। এই লাইনটা আপনি রিটেন লিখবেন। এই লাইনটা কি লিখবেন? রিটেন লিখবেন। রিটেন লেখার সময় আপনার কিসের কিসের প্রয়োজন হবে? এক হচ্ছে আপনার গ্রামারের একটা প্রয়োজনীয়তা বোধ হবে। দুই হচ্ছে আপনার ভোকাবুলারির একটা প্রয়োজনীয়তা বোধ হবে। যখন আপনার এই দুইটা প্রয়োজনীয়তা বোধ হবে, তখনই আপনি এটা শিখতে পারবেন। যদি ক্ষুধা না লাগে, তাহলে খাইতে ইচ্ছা করবে না। আগে ক্ষুধা লাগতে হবে, তাই কি না? তো আপনি যখন রিটেন লিখবেন, তখন আপনার ক্ষুধা কিসের? গ্রামারের ক্ষুধা আছে। আপনি যখন রিটেন লিখবেন, তখন আপনার ক্ষুধা কিসের? ভোকাবুলারির ক্ষুধা আছে। এখন আমি এই ক্ষুধাটা আপনার এখানে লাগাবো। এখন আমি এই ক্ষুধাটা আপনার এই সেন্টেন্সের মধ্যে আমি লাগাবো। কিভাবে লাগাবো দেখেন, উপরে কি লেখা আছে? জলবায়ু পরিবর্তনের, জলবায়ু বর্তমান বিশ্বে এক গভীর সংকট হিসাবে আবির্ভূত হয়েছে। এখানে আমার গ্রামারটা কি? গ্রামারটার রিটেনের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই স্ট্রাকচার। কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব, আর কোনো স্ট্রাকচার নাই। পৃথিবীতে আর কোনো স্ট্রাকচারই নাই। আপনাকে যতগুলো স্ট্রাকচার শেখানো হচ্ছে, এগুলো হচ্ছে গ্রামার। আর রিটেনের একটাই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই স্ট্রাকচার, আর কোনো স্ট্রাকচার নাই। আচ্ছা, এখন লক্ষ্য করেন, আপনাকে আমি এখন লেখা শেখাচ্ছি যে এইখান থেকে আপনার সাবজেক্ট খুঁজে বের করবেন। সাবজেক্ট খুঁজে বের করার দুইটা কোয়ালিটি আছে। প্রথম কোয়ালিটি হচ্ছে তিনবার এই বাক্যটা পড়েন। কি বা কারা দিয়ে প্রশ্ন, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এগুলো বাদ আজকে থেকে। কি এগুলো বাদ? কেন বাদ? কেন বাদ? কারণ বাংলা বাক্যে ভার মানে ক্রিয়া বাধ্যতামূলক না। ক্রিয়াকে যে কোশ্চেন করবেন, আগে তো ক্রিয়া খুঁজে বের করেন। ক্রিয়া যদি বাংলা বাক্যের অনেকগুলো বাক্যে ক্রিয়া খুঁজে পাবেন না, তাই কে বা কারা বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর খুঁজেও পাবেন না, তো ওটা বাদ। ওইটা তো বাদ। এখন ঘটনা হচ্ছে, আপনাকে এখান থেকে কিভাবে বের করবেন? তিনবার এই বাক্যটা পড়লেই সাবজেক্ট খুঁজে পেয়ে যাবেন, ভার্ব খুঁজে পেয়ে যাবেন। আর যদি না হয়, তাহলে খুঁজেন যে এই শব্দের সাথে বিভক্তি নাই। লাইক দ্যাট, জলবায়ু এই শব্দের সাথে কোনো বিভক্তি আছে? র আছে, এ আছে, তে আছে, তে সরি তে আছে? নাই। তার মানে আমাকে বুঝে নিতে হবে কি, এইটাই হচ্ছে আমার প্রথম, মানে প্রথম শব্দটাই যখন পেয়ে যাবেন, তখন বুঝে নেবেন এইটাই হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে কোনটা সাবজেক্ট? এইটাই হচ্ছে আমার সাবজেক্ট। এবং আমার ভার্ব কোনটা? 99% এর হচ্ছে যে বাক্যের শেষেই ভার্ব থাকে, আবির্ভূত হওয়া, এটাই হচ্ছে ভার্ব বাংলা বাক্যে। তবে আপনি আর একটা সিস্টেম বের করতে পারেন, সেটা হচ্ছে করা, হওয়া, এগুলা কথা লেখা থাকলে সেগুলাই ভার্ব হয়। সো ভার্ব খুঁজে বের করাটা এরকম। এখন আপনি যদি সাবজেক্ট লিখে ফেলেন, তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে। আর আপনি যদি সাবজেক্ট না লিখেন, তাহলে ভার্ব লিখতে হবে না। এখন প্রথমেই যখন আমার মাথায় কি আসছে, জলবায়ু। এটা কি? জলবায়ু পরিবর্তন, পুরোটাই আমার সাবজেক্ট হিসেবে ধরতে হবে। জলবায়ু পরিবর্তন, এই পুরোটাই আমাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তার মানে এই যে দেখেন, ক্লাইমেট চেঞ্জ। এখন যেহেতু আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন, সেহেতু আপনাকে ভার্ব লিখতে হবে। যদি আপনি সাবজেক্ট না লিখতেন, তাহলে আপনাকে ভার্ব লিখতে হতো না। এখন লক্ষ্য করেন, আমি ভার্বটা লিখে দিচ্ছি, আবির্ভূত হয়েছে। তাহলে আবির্ভূত হয়েছে ইংলিশটা কি? অনেকভাবে। এছে শব্দ আছে, এছে শব্দ থাকলেই, এছে বা এছি এই দুইটা শব্দ থাকলেই আপনি বুঝে নিবেন এইখানে আপনাকে কি যুক্ত করতে হবে? হ্যাভ হ্যাজ যুক্ত করতে হবে। হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করতে হবে। এখন এখানে এছে কথাটা লিখা আছে, এই জন্য আমাকে এখানে হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করতে হবে। তো এখানে হ্যাভ হবে না, এখানে হচ্ছে হ্যাজ হবে। কেন হ্যাজ হবে? কেন হ্যাজ হবে? হ্যাজ হওয়ার কারণটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটা বিষয়, জলবায়ু পরিবর্তন একটা বিষয়। বিষয় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নাউন। তো সিঙ্গুলার নাউনের জন্য হ্যাজ বসবে। এটা যদি প্লুরাল হইতো, তাহলে হ্যাভ বসতো, হ্যাজ। এখন দেখেন, আবির্ভূত হয়েছে মানে কি? হঠাৎ করে চলে আসে না, মানে ধরেন উপর থেকে আবির্ভূত হয়েছে। আমরা একটা মানে ইয়া পড়ি না যে আবির্ভূত হওয়া, হঠাৎ করে অনেক সকল ধর্মতে এই কথাটা লিখা আছে, আবির্ভূত হওয়া। কারণ আবির্ভূত হওয়া ইংলিশটা কি? আপনি আবির্ভূত হওয়া মানে কি? আসা। এই তুমি আবির্ভূত হইলা কথা থেকে, এরকম বলি না আমরা? তো এই যে আবির্ভূত হওয়া মানে কি? আসা। এখন আপনি অ্যারাইভ দিতে পারেন, সব থেকে সহজ ওয়ার্ড। আবার আরেকটা ওয়ার্ড দিতে পারেন, সেটা হচ্ছে সারফেসড। সারফেসড এটা সব থেকে সহজ না, মানে এটা সব থেকে সুন্দর ওয়ার্ড। সারফেস মানে সারফেসড হওয়া, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসা। এবং
এই বাক্যটাকে আপনাকে ভার্বের 3 নাম্বার ফর্ম বানাতে হবে। কেন? কারণ হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, তাই ইডি যুক্ত করে দিয়েছি, সারফেসড। বুঝতে পেরেছেন? এখন আমার সাবজেক্ট বসানো হয়ে গেছে, ভার্ব বসানো হয়ে গেছে। আর কি কোনো প্রবলেম আছে? আপনার কাছে মনে হচ্ছে আর কি কোনো প্রবলেম থাকতে পারে? the use of fossil fuel, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুক প্রাইস কত? 460 টাকা। আর কি আপনাদের কোনো প্রবলেম আছে? স্কেলেটিং ইন্টেন্সিটি অফ সাইক্লোনস, এই রুবেল হোসাইন, আপনি এত কমেন্টস টমেন্টস, সেই অবস্থা তো আপনার, হ্যাঁ আপনি তো অনেক বেশি কমেন্ট করতেছেন। ওকে, আচ্ছা আচ্ছা, জি জি জি, স্টিল ওয়াচিং। ওকে, হ্যাঁ, বাকিদের কমেন্ট দেখছেন না কেন? বাকিরাও কমেন্টস করেন, কমেন্টস পড়ি, মানে পড়াতে পড়াতে কমেন্টসটার দিকে একটু লক্ষ্য করতে আমার একটু দেরি হয়ে যায়। সারফেস হয়ে গেছে না কাজ? এখন আপনার কি মনে হচ্ছে কোনটা লেখা উচিত? অবজেক্ট লেখা উচিত? কোন স্ট্রাকচার আছে, নাকি প্রিপজিশনাল ফ্রেজ? আর একটা শেখান আপনাকে, সাবজেক্ট ভার্ব তারপরে প্রিপজিশনাল ফ্রেজ, সাবজেক্ট ভার্ব তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে এই ওই ওই ওই, এগুলো কোনো কিছু না। এন্ড দেন কি বাকি আছে? বর্তমান বিশ্বে, এটা বাকি আছে। আর এক গভীর সংকট হিসাবে, এটা বাকি আছে। আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, ঠিক আছে কি? কোনো সমস্যা নাই। ধরেন আমি এটা লিখতে চাচ্ছি, বা আমি এটা লিখতে চাচ্ছি, ধরেন আমি এটাই লিখতে চাচ্ছি যে এক গভীর সংকট হিসাবে। হিসাবে কথাটা যেখানে লিখে থাকবে সেখানে অ্যাজ লিখে দিবেন, অ্যাজ লিখে তারপরে বাকিটুকু লেখা শুরু করবেন। অ্যাজ লেখা হয়ে গেছে যে হিসাবে। আর এক গভীর সংকট, এক ইংলিশ কি মানে এ মানে একটি। আর গভীর ইংলিশ কি ডিপ, মানে আমি সহজটাই লিখতেছি, আপনি কঠিনটা লিখতে পারেন। আর সংকট ইংলিশ কি ক্রাইসিস। বা আপনি আরেকটা লিখতে পারেন স্ক্যারসিটি, এটাও লিখতে পারেন স্ক্যারসিটি, হ্যাঁ এটাও লিখতে পারেন। তো ক্রাইসিস মানেও সংকট, স্ক্যারসিটি মানেও সংকট, এটা দুটাও লিখতে পারেন। তারপরে কি বাকি আছে? বর্তমান বিশ্বে, তাহলে ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, প্রেজেন্ট ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন লক্ষ্য করেন, আমরা যদি আপনাকে বলতাম যে ভাই সারফেসড এই শব্দটার পরে ইন দা প্রেজেন্ট ওয়ার্ল্ডে করেন, তাও সেন্টেন্স হবে। গ্রামাটিক্যালি একটু ভুল হবে, একটু ভুল, মানে ওটা আপনার লিখিততে কোনো ভুল ধরবে না। কেন? কারণ সারফেসড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভের ভার্বের পর অবজেক্ট বসে। ইনট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট না বসালে হয়, এটা শুধুমাত্র গ্রামারের জন্য প্রযোজ্য, আদারওয়াইজ কোনো জায়গায় প্রযোজ্য না। রিটেন লেখার জন্যও প্রযোজ্য না, স্পোকেন করার জন্যও প্রযোজ্য না। ঠিক আছে? তো এতটুকু বুঝতে পারলে একটু কমেন্টসে জানান। হ্যাঁ, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ, অনেকজন যুক্ত হচ্ছেন মাশাআল্লাহ। হ্যাজ ইমার্জড, হ্যাঁ হ্যাজ ইমার্জড, ইমার্জ মানে হচ্ছে প্রকাশিত হয়েছে বা প্রভাবিত হয়েছে, হঠাৎ করে এসে আসলো, সেটাকে ইমার্জ বলছে। ইমার্জ অ্যাজ এ রিস্ক ক্রাইসিস, গভীর সংকট, রিস্ক ক্রাইসিস। গভীর মানে গভীর ইংলিশ ডিপ দেন না, আপনারটাও হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমার যদি মনে হয় যে এই সাবজেক্ট আর ভার্বকে বাক্যের মাঝে বসাবো, বসান, কোনো সমস্যা নেই। সাবজেক্ট আর ভার্বকে বাক্যের মাঝে বসাবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, আমাদের কিছু পত্রিকা আছে একই লাইন লিখেছে, একই ধরনের লাইন লিখেছে, কিন্তু লাইনটা আসলে কেমন এইটা আমাদেরকে জানতে হবে। যেমন দ্য গার্ডিয়ান কি ধরনের লাইন, এই লাইনটাকে কিভাবে লিখেছে। যেমন ক্লাইমেট চেঞ্জ, আমরাও ক্লাইমেট চেঞ্জই দিয়েছি। হ্যাজ, আমরাও হ্যাজ দিয়েছি। সারফেস, আমরাও সারফেস দিয়েছি। এন্ড দেন অ্যাজ এন, এজও আমরাও দিয়েছি, এন এর জায়গায় এ দিয়েছি। এরা এন দিল কিসের জন্য? ইউ আছে তাই, ইউ থাকলে এন হয় না, ভাওয়েল, ভাওয়েল থাকার কারণে এন হয়েছে। আর্জেন্ট ইস্যু, আমরা কি বলেছি? হ্যাজ এ, হ্যাজ আ ডিপ ক্রাইসিস, তারা বলছে এটা একটা আর্জেন্ট ইস্যু, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মানে সমস্যা বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইস্যু মানে সমস্যাও বোঝাবে, ইস্যু মানে বিষয় বোঝাবে। ইন টুডেস মানে বর্তমানে, গ্লোবাল ল্যান্ডস্কেপ বর্তমান বিশ্বে, গ্লোবাল ল্যান্ডস্কেপ মানে কি? বর্তমান বিশ্বে ল্যান্ডস্কেপ। দেখেন আমরা গ্লোবাল কি লিখি? দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বাট নট, ওরা গ্লোবাল ল্যান্ডস্কেপ লিখতেছে। তার মানে এই শব্দগুলো আপনাকে খাতায় নোট করতে হবে। কি করতে হবে? নোট করতে হবে। এবার লক্ষ্য করেন, দ্য কারেন্ট ওয়ার্ল্ড ইজ ফেসিং আ ক্লাইমেট চেঞ্জ। এইখানে লক্ষ্য করেন, এটা কে লিখেছে? এটা লিখেছে নিউইয়র্ক টাইম। এটা কে লিখেছে? নিউইয়র্ক টাইম। নিউইয়র্ক টাইম কি করে? যে যেখানে একটা অ্যাডভার্ব থাকে, সময় থাকে, যেমন ধরেন আমরা এই যে এখানে টুডেস ওয়ার্ল্ড বা ইন দা প্রেজেন্ট ওয়ার্ল্ড লিখেছিলাম, ইন দা প্রেজেন্ট ওয়ার্ল্ড। নিউইয়র্ক টাইম কি করে? এই ইনটাকে ক্রস করে কেটে দিয়ে আর্টিকেল সহকারে এই পর্যন্ত নিয়ে নেয়। যেমন ধরেন দ্য কারেন্ট ওয়ার্ল্ড, ওরা এটাকে নিয়েছে, এটাকে ওরা সাবজেক্ট বানায় নিয়েছে। তারপরে এরপরে তো একটা ভার্ব যুক্ত করতে হবে, তাই না? তো ভার্ব কিভাবে যুক্ত করবে?
আর ওটা সারফেস টারফেস দিলে তো এটা হবে না, এটা মানানসই হয় না। এই জন্য একটা স্পেসিং মানে মুখাপেক্ষী হওয়া, ভার্বটাকে চেঞ্জ করে নিয়েছে তারা। তারপরে কি বলছে, ক্লাইমেট চেঞ্জ। দেখেন এইটা আমাদের সাবজেক্ট ছিল, ক্লাইমেট চেঞ্জটা আমাদের সাবজেক্ট ছিল, ওই এখন অবজেক্ট বানিয়ে দিয়েছে অ্যাজ আ ক্রিটিক্যাল, মানে খুবই জটিল। আমরা বলেছি অ্যাজ আ ডিপ ক্রাইসিস, তারা বলছে অ্যাজ এ ক্রিটিক্যাল এন্ড ডিপিনিং ক্রাইসিস। মানে ক্রাইসিসটা হচ্ছে ক্রিটিক্যালও খুব জটিল এবং হচ্ছে খুবই গভীর, তাই বলতেছে। আমরা শুধু গভীরটাই বলেছিলাম, জটিলটা বলিনি। এখন অনেকে বলতে পারে ভাইয়া এইখানে ডিপিনিং কি? ডিপটা যেমন অ্যাডজেক্টিভ, ডিপিনিংটাও তেমন অ্যাডজেক্টিভ, দুটাই আমার অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, কোনো পার্থক্য নাই। ডিপিনিং ক্রাইসিস আর ডিপ ক্রাইসিস কোনো পার্থক্য নাই যে এই দুটো আলাদা আলাদা কিনা। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, দুটাই একই। এখন লক্ষ্য করেন, এটা বুঝেছেন? এটা কমেন্টস করেন। শুধু একজনকে দেখতে পাচ্ছি, বাকি জনদেরকে স্যার নতুনদের একটা রুটিন হলে ভালো হতো। আজ যে পিডিএফ দিলেন সেখানে 11, 12, 15 না, এখন তো ওগুলা ক্লাস হয়নি, মানে ওগুলা আমরা তৈরি করে দিচ্ছি। আপনাদের তো 10 পর্যন্ত ক্লাস হয়েছে, যারা আগের ব্যাচে তাদের তো 10 পর্যন্ত ক্লাস হয়েছে। সো ওগুলো আগে হয়ে গেছে যেগুলো, সেগুলো আমরা এডিট করে দিয়ে দিয়েছি। যেগুলো হয়নি সেগুলো আমরা রেখে দিয়েছি। আপনাদের তো 10 পর্যন্ত হয়েছে, তো 11, 12 এখন দরকার নাই, 15 দরকার নাই, 19 দরকার নেই। ঠিক আছে, ওগুলা মানে মাঝের গুলা দেওয়া হয়েছে কারণ এডিট সম্পূর্ণ হয়ে গেছে। আর বাকি যেগুলো বাকি আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এবার লক্ষ্য করেন, এটা একটা বড় বাক্য না? স্ট্রাকচার কই? স্ট্রাকচার একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব, এতটুকু স্ট্রাকচার। এত বড় বাক্যের এতটুকু স্ট্রাকচার, কি অদ্ভুত না? অনেক অদ্ভুত। এবার আসেন, এইখান থেকে আমরা একটু চেষ্টা করি। দেখেন, আপনি দেখেন কত বড় বাক্য, সাবজেক্ট আর ভার্ব। আমি আপনাকে স্ট্রাকচার দেখালাম, সাবজেক্ট আর ভার্ব স্ট্রাকচার দেখাচ্ছি, সাবজেক্ট আর ভার্ব স্ট্রাকচার, এত বড় বাক্যের। এখন ঘটনা হচ্ছে, এখান থেকে আমাদের সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। যেমন গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, বন উজাড়, শিল্পায়ন এবং জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার। সাবজেক্ট, বিশাল বড় সাবজেক্ট। যত বড়ই সাবজেক্ট হোক, আপনারা ভয় লাগার দরকার নেই, সাবজেক্ট তো আপনি এখন লিখতেই পারবেন, তাই না? আচ্ছা, তারপরে দেখেন জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে, তার মানে নষ্ট করছে, ঠিক আছে, বা ধ্বংস করছে, দুইটাই দিতে পারেন, বাট নষ্ট করছে এটা আমার ভার্ব। এখন কিভাবে, আবার বলছি, সাবজেক্ট ভার্ব কিভাবে খুঁজে বের করবেন? কে বা কারা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন না, খবরদার না, এগুলা ভুল সিস্টেম। এগুলা জাস্ট হচ্ছে আপনার একটু আপনার জ্ঞানটা যাতে অর্জন হয় তখন একটা সিস্টেম ছিল, কিন্তু এইখানে বাংলা থেকে করার সময় কে বা কারা, কি বা কাকে দিয়ে করতে গেলে আপনি পারবেন না, আর এটা বের হবে না, কারণ অনেক বাক্যে ভার্ব নাই। এখন দেখেন, লক্ষ্য করেন, আমরা লিখা শেখাচ্ছি, এইটা এত বড় একটা সাবজেক্ট, বড় সাবজেক্টকে কি লিখতে হয়? র আছে কোথায়, চলেন দেখি। গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, এইখানে একটা সাবজেক্টের এই অংশটা ভাঙতে হবে, তাই না? গ্রিন হাউস গ্যাসের। বন উজাড়, এখানে তো র নাই, তো এখানে ভাঙতে হবে না। শিল্পায়ন, শিল্পায়নের এখানেও র নাই, তো যেটা আছে সেটাই লিখে দিব। এবং এবং এর ইংলিশ হচ্ছে এন্ড। জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, তার মানে এইখান থেকেও আমাদের এই পর্যন্ত ভেঙে দিব। কিভাবে দেখেন, গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, তাহলে এইখান থেকে আমরা কি ভাঙবো? এতটুকু ভাঙবো, মানে পুরোটাই সাবজেক্ট। অনেকগুলো সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট হয়েছে, অনেকগুলো সাবজেক্ট মিলে কি একটা সাবজেক্ট হয়েছে। তার মানে দেখেন, গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, তাহলে অতিরিক্ত নিঃসরণকে আগে লিখতে হবে, গ্রিন হাউস গ্যাসটাকে পরে লিখতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যে এক্সেসিভ ইউজ অফ গ্রিন হাউস গ্যাস, সরি এক্সেসিভ ইউজ না, এক্সেসিভ ইমিশনস, এক্সেসিভ ইমিশনস, সরি ইমিশনস। এই যে দেখেন, ইমিশনস এর সাথে এস দিলাম। কয়েকজন আমাকে বলতেছে যে তাদের বইয়ে লিখে আছে TION আর SION, সবগুলাই হচ্ছে সিঙ্গুলার, এই জন্য তাদের বইটাকে বাঁচানোর জন্য আমার নামে দুর্নাম করতেছে, তাই না? তো দেখেন, তাদের দুর্নামটা আজকে পরিচয় দেবো। এই যে দেখেন, এখানে আমি তুলে রাখছি, এই যে এখান থেকে 3টা নিউজ পেপার তুলে রাখছি, সবগুলোতেই ইমোশনস দেওয়া। এই যে ইমোশনস, এই যে ইমোশনস, এই যে আরেকটা করে এই যে ইমোশনস। আর এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার অ্যান্টোনিও গুতারিস, যেটা এখন বর্তমান মহাসচিব, তিনিও দেখেন বলেছে, দেখেন নেশনস অ্যাগ্রি টু কাট, এইটা না, এই যে নিচে নিচে এই যে ইমোশনস, এই যে দেখেন ইমোশনস। তো ইমোশনস এর সাথে যে এস বসে, এতগুলার আপনাকে এক্সাম্পল দেখাইতেছি, আর আপনি বলতেছেন আপনার বইয়ে যেটা লেখা হবে সেটাই সঠিক, তাইলে এরা ঠিক। এই যে এই যে দেখেন, তারিখ সহকারে আমরা কিন্তু উল্লেখ করেছি, তার মানে এটা ব্যাঠিক।
না ভাই, এরা ব্যাঠিক না। আমরা নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শিখতেছি, সো দ্যাট একদম নিউজ পেপারের মতো করে শিখবো। ওকে, আসেন এখন আমরা দেখে নিই ইমিশনস অফ। হ্যাঁ, এই অফটা কিসের জন্য? এই যে র এর জন্য। আর এই যে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। আমার ভুল হলে আমি ভুল স্বীকার করি, কিন্তু আমার ভুল না হলে আমি ভুল স্বীকার করি না। আমার ভুল হলে আমি টাটকা ভুল স্বীকার করে ফেলি, যেটা ভুল, এটা ভুল, এটা এটা মানে এটা ইয়া না, মানে এটা আমি আমার বই লিখতে লেগে আমার ভুল হবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমিও ভুল স্বীকার করবো, আপনারা যখন ধরবেন ভুল স্বীকার করে ফেলবো, কিন্তু এগুলো নিয়ে বিজনেস করার দরকার নেই। হ্যাঁ, দেখেন এক্সেসিভ ইমিশনস অফ গ্রিন হাউস গ্যাস। ওকে, হয়ে গেছে, ডান। এখন দেখেন কি আছে, বন উজাড়। বন উজাড়ের ইংলিশ কি? ডিফরেস্টেশন। বন উজাড়ের ইংলিশ কি? ডিফরেস্টেশন, ফরেস্টেশন। ঠিক আছে, এবার দেখেন ওইখানেও আপনি যুক্ত করতে পারবেন ডিফরেস্টেশন। বুঝতে পেরেছেন? ওগুলো দেখাবো আমি, উৎস সহকারে নিয়ে আসছি, সমস্যা নাই। শিল্পায়ন, শিল্পায়ন অনেক ভাবে লেখা যায়, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অনেক ভাবে লেখা যায়। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাই আমি বেশি পছন্দ করি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাই আমি বেশি পছন্দ করি, এই জন্য লাইজেশন দিয়ে দিই। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিলেও হবে, বাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব সুন্দর না? বলেন, একটা বড় বাক্য হয়ে একটা বড় শব্দ হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়ন এবং, এবং ইংলিশ কি? এন্ড। কেউ না বুঝতে পারলে একটু কমেন্টস করে জানাবেন, আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, কেউ না বুঝতে পারলে একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখেন এন্ড লিখে ফেলেছি। এবার কি? জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, এটা আরেকটা বড় সাবজেক্ট না? বলেন তো। তাহলে এই যে র আছে এখান থেকে ভেঙে ব্যাপক ব্যবহার আগে লিখে ফেলেন। এই যে বড় সাবজেক্ট আর বড় অবজেক্ট গুলো আমরা কিভাবে লিখতেছি, এই যে এটা একটা, এটা একটা অংশ, তাই না? এই যে র বিভক্তি আছে, ভাই ভেঙে দেন। ব্যাপক ব্যবহার, তাহলে ব্যাপক ব্যবহারের ইংলিশ হচ্ছে এক্সটেন্সিভ ইউজ। একবার তো এক্সেসিভ লিখছেন, এই জন্য আরেকবার এক্সটেন্সিভ ইউজ দেন। এক্সটেন্সিভ ইউজ, তারপর কি? র অফ, তারপর কি? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস হয়ে গেছে। ও না না, জীবাশ্ম জ্বালানি, গ্রিন হাউস গ্যাস বলতেছি কেন? জীবাশ্ম জ্বালানি মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সরি, রিনিউয়েবল এনার্জি, সরি সরি সরি, মানে জীবাশ্ম জ্বালানির ইংলিশ হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, ওকে। এখন আমার এত বড় সাবজেক্ট হয়েছে কেন? সাবজেক্ট হয়েছে কারণ অনেকগুলো সাবজেক্ট একসাথে হয়েছে। এক্সেসিভ ইমিশনস অফ গ্রিন হাউস গ্যাস, এটা একটা। তারপরে দেখেন ডিফরেস্টেশন, এটা একটা। তারপর দেখেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা একটা। তারপর কি? এক্সটেন্সিভ ইউজ অফ রিনিউয়েবল এনার্জি, এটা একটা। অনেকগুলা হচ্ছে না সাবজেক্ট? বলেন তো, অনেকগুলা সাবজেক্টকে একসাথে করা হয়েছে, বড় বড় অনেকগুলা সাবজেক্ট। আমরা তো বড় বড় সাবজেক্ট লেখা শিখলাম, এখন অনেকগুলা সাবজেক্টকে একসাথে করলাম। এখন আমাদেরকে কি লিখতে হবে? সাবজেক্ট যেহেতু লিখে ফেলেছেন, ভার্ব লিখতে হবে। ভার্ব কি? নষ্ট করছি, কন্টিনিউয়াস টেন্স, করছে। ও এখন থেমে যায়নি, ও করছেই, এখনো থেমে যায়নি, এগুলো এখনো মানে নষ্ট করে যাচ্ছে। তাহলে দেখেন নষ্ট করছে ইংলিশটা হচ্ছে আর বসাবেন। কেন আর বসাবেন? মানে হচ্ছে সেন্টেন্স হচ্ছে এম ইজ আর, মানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এম ইজ আর, ভার্বের সাথে কি? আইএনজি, এটা দিতে হয়। বুঝতে পেরেছেন? এখন এম বসবে না ইজ বসবে না আর বসবে, অনেকগুলা যেহেতু সাবজেক্ট, অনেকজন মানুষ থাকলে কি হয়? আর হয় না? আর, তাহলে এখানে আর দিয়েছি। আর নষ্ট করছে ইংলিশ হচ্ছে ডিসরাপ্টিং, ডিসরাপ্টিং, রাপ্টিং, বা ডিস্ট্রয়িং দিলেও হবে, সমস্যা নেই। ডিসরাপ্টিং দিলাম, ডিসরাপ্টিং মানে হচ্ছে নষ্ট করছে। হয়ে গেছে কাজটা। এখন কি বাকি আছে? জলবায়ুর স্বাভাবিক ভারসাম্য, এটাও তো লিখতে পারবেন। এই যে দেখেন র আছে, এই যে দেখেন জলবায়ু স্বাভাবিক, এই যে র আছে, ভেঙে দেন। তাহলে স্বাভাবিক ভারসাম্য এটা আগে লিখে ফেলেন, আর জলবায়ুটা পরে লিখেন। কিভাবে? এই যে স্বাভাবিক ভারসাম্য, দ্য ন্যাচারাল ব্যালেন্স, দ্য ন্যাচারাল ব্যালেন্স। আচ্ছা, এখন এই র এর জন্য আমার এখানে একটা অফ বসলো, অফ এই র এর জন্য। আর জলবায়ু, ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ আছে না? ক্লাইমেট আমি নিচে একটু মুছে দিচ্ছি, ক্লাইমেট, এই যে ক্লাইমেট, ক্লাইমেট। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো ন্যারেশন রাইটিং, রিটেন।
হ্যাঁ, ন্যারেশন তো ক্লাস নিয়েছি, ন্যারেশন ক্লাস নিয়েছি। যদি মনে হয় আবার দরকার আছে আমার ন্যারেশনের ক্লাস, আমি আবার দিব। কারণ দেখেন, ন্যারেশন ভয়েসের দুইটা ক্লাস দিতে হবে। ন্যারেশন ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। বাট আপনি ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, এটা খুবই সুন্দর। ভয়েস দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, এটা আরো সুন্দর। সো দ্যাট এই দুইটাতে সময় দিতে হবে। আমি ভয়েস দিয়ে দুইটা ক্লাস নিয়েছি, যার কারণে ভয়েসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ন্যারেশন দিয়ে একটা ক্লাসে অনেক দূর পর্যন্ত আগাইছি, সময় লাগছে অনেক বেশি, কিন্তু ওইটা আরো একটা ক্লাস দিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যেত। ওইটার ক্লিয়ারটা হচ্ছে, লিখিতর ক্লিয়ারটা হয়নি, লিখিতর পুরোপুরি ক্লিয়ারটা হয়নি, কিন্তু গ্রামাটিক্যাল ক্লিয়ারটা হয়ে গেছে। লিখিতর পুরোপুরি ক্লিয়ারটাতে আসতে পারিনি আমরা। ওইটাও যদি আরেকটু সময় দিতেন, আরো আধা ঘন্টা সময় দিতেন, ইনশাল্লাহ ওটা করে ফেলতাম। যাই হোক, এখন যেহেতু আপাতত যেটা নাই সেটা নিয়ে আমরা এখন আলাদা ইয়ে করবো না। এক্সেসিভ ইমিশনস, ইমিশনস এর সাথে এস দেন, হ্যাঁ দিবেন। এটা পরে বলছে যে কেন অফ গ্রিন হাউস গ্যাস ইজ না ও আচ্ছা, ইজ ডিস্ট্রয় ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ইউজ অফ ফুসেল ফুয়েলস, ইউজ অফ ফুসেল ফুয়েলস। আর তারপর হচ্ছে দি ন্যাচারাল ব্যালেন্স অফ ক্লাইমেট চেঞ্জ দিবেন। হ্যাঁ, দ্য ন্যাচারাল ব্যালেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, দুইটাতে একটু ভুল হয়েছে। এখানে আসলে হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছে যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে বন উজাড়কে নষ্ট করছে, না আসলে না। আপনারটা একটু ভুল হয়েছে অর্থগত ভাবে, যে গ্রিন হাউস গ্যাসটা আসলে বনকে উজাড় করেনি। গ্রিন হাউস গ্যাস আলাদা, বন উজাড় আলাদা, শিল্পায়ন এটা কিন্তু গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, ও আলাদা একটা সিস্টেম। আর আরেকটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, এটাও কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত না, জীবাশ্ম জ্বালানি আলাদা, গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ এইটা আলাদা। সো দ্যাট এই পুরোটাকে একটা সাবজেক্ট ধরে নেন, সাবজেক্ট ধরে তারপরে ভার্ব লিখেন, নষ্ট করছে একটা ভার্ব, আর এই যে এটা বাকিটা অবজেক্ট, কি বলছে, ন্যাচারাল ব্যালেন্স অফ ক্লাইমেট। ঠিক আছে, এটা এখন আমরা যে ইমোশনের সাথে এস যুক্ত করেছি, এর কাহিনীটা নিয়ে অনেক অনেক সমস্যা তৈরি করতেছেন। যে TION, আমাদের বই আছে না, গ্রামাটিক্যাল বই আছে, গ্রামারের বইগুলাতে লেখা আছে যে TION অথবা SION থাকলে এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন, আর এগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত হতে পারে না। না, এমনটা না। অনেকগুলোতে দেখবেন যে, যেমন আপনি সাজেশন দেখতে পাচ্ছেন যে আপনাকে একজন ব্যক্তি বলল যে আই হ্যাভ maintained 3 suggestions, 3 সাজেশনস, এস দিয়ে দিবে। কেন? কারণ এখানে 3টা সাজেশনের কথা বলা হয়েছে, যে আমি 3টা সাজেশন মেনটেন করছি। হয় না? আপনি কয়টা সাজেশন মেনটেন করছেন? বিসিএস এর জন্য আপনি একটা সাজেশন মেনটেন করছেন না, আমি বিসিএস এর জন্য সাজেশন মেনটেন করেছি। প্রথমত আমি যে অফলাইন কোচিং এ পড়তাম, পুরো ফাও একটা কোচিং ছিল, তারপরেও পড়তাম তো, মানে দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো ঠিকভাবে দিতাম। তো এটা একটা দিতাম। দ্বিতীয়টা হচ্ছে আমি দুইটা কোচিং সেন্টারের, একটা কোচিং সেন্টারের অনলাইন প্ল্যাটফর্মটা নিয়েছিলাম অফলাইনের পাশাপাশি, আর একটা হচ্ছে লাইভ এমসিকিউ, যেটা আমাদের সবার পরিচিত একটা এমসিকিউ বেস। 3টা হচ্ছে লাইভ এমসিকিউ। তো আমি তো 3টা সাজেশন ফলো করছি, ম্যাক্সিমাম ফলো করছি লাইভ এমসিকিউ, আর বাকি যে 2টা, আরেকটা হচ্ছে যে অফলাইন কোচিং এর যেটা আছে। সাজেশন ফলো করিনি, এক্সাম গুলাকে ফলো করেছি, এক্সাম গুলো দিয়েছি, এক্সাম গুলো বারবার পড়েছি, বারবার ফলো করেছি। হ্যাঁ, সাজেশন না, মানে এটা সাজেশন বলে কোনো কিছু না। এই 3টার এক্সাম গুলোকে ফলো করেছি, 3টার এক্সামের ব্যাখ্যা গুলোকে ফলো করেছি, আর কিছু না। তো যাই হোক, এই যে দেখেন এখানে আপনি 3 সাজেশনস বলে দিচ্ছেন, তার মানে TION এর সাথে এরকম থাকলে আপনি এই জিনিসগুলোর সাথে দেখেন এস যুক্ত করে দিচ্ছেন। যেমন দ্য গার্ডিয়ান পত্রিকার মতন একটা পত্রিকা বলছে দ্য গভর্নমেন্ট মাস্ট রিডিউস, গভর্নমেন্টের উচিত রিডিউস কি করা, ইমিশনস ফ্রম পাওয়ার প্ল্যান্টস, মানে পাওয়ার প্ল্যান্টস এর যে ইমিশন গুলো আছে এগুলাকে রিডিউস করা উচিত। এন্ড কি বলছেন যে রিপ্লেস, মানে হচ্ছে যে আপনাদের যানবাহনের এবং পাওয়ার প্ল্যান্টের যেটা আছে সেটা রিডিউস করা উচিত। একইভাবে বিবিসি নিউজ আবার দেখেন ইমিশনস ইউজ করেছে, পত্রিকা হচ্ছে 2022-7-4, এখানে এস ইউজ করেছে। এবং এটা যে প্লুরাল, এটা প্লুরাল করার জন্য এখানে হ্যাভ বসাইছে। দেখেন এখানে হ্যাজ বসাতে ওরা পারতো, কিন্তু ওরা হ্যাভ বসাইছে, হ্যাভ ডাবল ওভার দ্য লাস্ট ডিকেডস। আবার লক্ষ্য করেন এখানে দেখেন যে কি বলছে, যে ন্যাশন অ্যাগ্রিড টু কাট, কি বলছে যে মিথেন, মানে যে মিথেন গ্যাস বলছে, কাট মিথেন ইমিশনস বাই 30% বাই 20, মানে 2030 সাল পর্যন্ত। এখানে লক্ষ্য করেন যে আপনাকে বলতেছে যে 30% এর কথা বলছে 2030-তে,
আপনাকে 30 সালের মধ্যে 30% পর্যন্ত কমাতে হবে, এটা কথাটা বলছে, এটা কিন্তু সত্য কথা। 2030 সালের মধ্যে 30% কমাতে হবে। এবার দেখেন অ্যান্টনিও গুতারেস, আপনারা বলেন তো অ্যান্টনিও গুতারেস কততম মহাসচিব? সেও কিন্তু ইমিশনস কথাটা ইউজ করেছে। এইখানে দেখেন, উই মাস্ট রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস ড্রাস্টিক্যালি, মানে এটা খুবই বাজে ভাবে, ইফ উই আর টু অ্যাভয়েড দ্য ওয়ার্স্ট ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। বলেন তো অ্যান্টনিও গুতারেস কততম মহাসচিব জাতিসংঘের? এই যে ইউএন সেক্রেটারি লিখে আছে নিচে, আপনি বলতে হবে যে কততম মহাসচিব, এটা বলেন। গ্রিন হাউস গ্যাসেস, র্যাম্পেন্ট ডিফরেস্টেশন, হ্যাঁ রুবেল হোসেন এটা হচ্ছে, কিন্তু ওইটা তো আসলে অনেক কঠিনের জায়গায় চলে যাবে। তো যাই হোক, এটা তো আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আর এই যে আমার যে রেফারেন্সটা দেখাই দিলাম, হ্যাঁ। এবার লক্ষ্য করেন, দ্য ন্যাচারাল ব্যালেন্স, এই যে গার্ডিয়ান পত্রিকা লিখতেছে যে ন্যাচারাল ব্যালেন্স অফ ক্লাইমেট, এটা আমরা একদম শেষে লিখেছিলাম না সেন্টেন্সে? তারা আগে লিখেছে, কোনো সমস্যা নাই। কেন? প্যাসিভ ভয়েস করেছে তারা, বসে বসে এটা কি করেছে? প্যাসিভ ভয়েস করেছে। আপনি যে কোনো বাক্যকে অ্যাক্টিভ আর প্যাসিভ করতে পারবেন, শুধু যেগুলোতে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আছে সেগুলোর কোনো প্যাসিভ হয় না, বাকি সবগুলো আপনি প্যাসিভ করে করে দিয়ে দিতে পারবেন। আমাদের দেশে একটা প্রচলিত আছে, ভাইয়া এটা তো সে নিজে করছে না, এটা হচ্ছে, তাই হচ্ছে, এটাকে প্যাসিভ করতে হয়। কারা শিখাইছে জানেন? ওই বইয়ের রুলস আপনাকে শেখাইছে। অ্যাকচুয়ালি প্যাসিভটা আসলে এমন জিনিস না, আপনি ওই বাক্যকেই প্যাসিভ হিসেবে লিখতে পারেন, ওই বাক্যকে অ্যাক্টিভ হিসেবে লিখতে পারেন। আচ্ছা যাই হোক, ইজ বিং, এটা প্যাসিভ। প্রোফাউন্ডলি একটা অ্যাডভার্ব, ইজ বিং ডিসরাপ্ট, এই যে ডিসরাপ্টটাকে 2-3 নাম্বার ফর্ম দিয়েছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আর এটা হচ্ছে একটা অ্যাডভার্ব মাঝে ঢুকায় দেওয়া যায়। প্রোফাউন্ডলি মানে অনেক, সেটা মাঝে দিয়ে দিতে হবে। ডিউ টু দা, মানে ওরা ডিউ টুটাকে পরে লিখেছে, মানে কিসের কারণ, কোন কারণে, মানে বলছে যে ন্যাচারাল ব্যালেন্সটা হচ্ছে কি হচ্ছে, প্রোফাউন্ডলি ডিস্টার্ব, নষ্ট হচ্ছে, খুবই বাজে ভাবে নষ্ট হচ্ছে, প্রোফাউন্ডলি মানে গভীর ভাবে নষ্ট হচ্ছে। ডিউ টু মানে কারণে, কিসের কারণে? র্যাম্পেন্ট ইমিশন, আমরা এক্সেসিভ বলেছিলাম না যে এক্সেসিভ ইমিশন, এরা বলতেছে র্যাম্পেন্ট মানেও প্রচুর, র্যাম্পেন্ট মানেও অনেক, র্যাম্পেন্ট মানেও ব্যাপক। তাহলে র্যাম্পেন্ট ইমিশনস, এটা আপনি বসাতে পারেন র্যাম্পেন্ট। তারপরে কি? গ্রিন হাউস গ্যাস, দেখেন আমাদের বই শেখানো হয় যে গ্যাসের সাথে কোনো গ্যাস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সাথে কখনো এস অথবা ইএস বসতে পারে না। এই দেখেন এস অথবা ইএস বসে আছে, ঠিক আছে? আর দেখেন ডিফরেস্টেশনের সাথেও আপনি এস বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর কি? ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আমরা লিখেছিলাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারা লিখেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড দ্য এক্সটেন্সিভ, এই এক্সটেন্সিভ র্যাম্পেন্ট। এখন আপনি বলতে পারেন এটা মানেই তো অনেক, তারপর আবার র্যাম্পেন্ট মানে কি? এটা মানে অনেক ব্যবহৃত, অনেক অনেক ভাবে ব্যবহৃত, এক্সটেন্সিভ র্যাম্পেন্ট অফ ফসিল ফুয়েল, মানে র্যাম্পেন্ট মানে হচ্ছে এখানে ব্যাপক বোঝাচ্ছে, অধিক পরিমাণে, ঠিক আছে? অধিক পরিমাণে অফ ফসিল ফুয়েলস, অধিক পরিমাণে কি ব্যবহার বোঝাচ্ছে, র্যাম্পেন্ট মানে এখানে ব্যবহার বোঝাচ্ছে, অধিক পরিমাণে ব্যবহার, এটা বোঝাচ্ছে ফসিল ফুয়েলের অধিক পরিমাণে ব্যবহার। একইভাবে দেখেন নিউ ইয়র্ক টাইম আপনাদেরকে কিভাবে লিখে দিয়েছে যে গ্রিন হাউস গ্যাস ইমিশনস, এই যে নিউ ইয়র্ক টাইম লিখেছে, এই যে দেখেন ইমিশন, এই যে দেখেন ইমিশনস, ওরা লিখেনি ইমিশন, এই লিখেছে ইমিশন দেওয়া যায়। আমি তো বললাম এটা যে ওর মানে সিঙ্গুলার লিখেছে, এরা প্লুরাল করছে। এই যে দেখেন নিউ ইয়র্ক টাইমের মতন একটা পত্রিকা একটা ভুল করেনি, হ্যাঁ। র্যাম্পেন্ট ডিফরেস্টেশনস, এখানেও আপনি এস দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে ইন্ডাস্ট্রিয়াল কাজকর্মগুলো। এন্ড দ্য হেভি রিলায়েন্স অন মানে হচ্ছে নির্ভর করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফসিল ফুয়েলস মানে নির্ভর করতেছে কি নবায়নযোগ্য জ্বালানির উপর, আর কজিং যা ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে? সিগনিফিকেন্ট ডিসরাপশনস মানে গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্ট কার বদলে বসানো যায়? প্রবলেমের বদলে বসানো যায়, বিগের বদলে বসানো যায়, ইম্পর্টেন্টের বদলে বসানো যায়, এগুলো সবগুলোর বদলেই সিগনিফিকেন্ট বসানো যায়। তো ধরেন এখানে আপনি প্রবলেমও বসাতে পারেন, অনেক কিছু বসাতে পারেন। তো যাই হোক, সিগনিফিকেন্ট আর ডিসরাপশন মানে হচ্ছে গভীরভাবে নষ্ট করছে, টু দ্য ন্যাচারাল ব্যালেন্স অফ ক্লাইমেট লিখেছিলাম, আর এটা লিখেছে টু দ্য ন্যাচারাল ক্লাইমেট ব্যালেন্স, মানে ক্লাইমেট ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? ক্লাইমেট ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছে। ওকে 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 এখন কথা হচ্ছে, এখন আসেন আমরা নেক্সটে চলে যাই, হ্যাঁ। আমরা নেক্সটে চলে যাই, নেক্সটে চলে গেলে আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারবো। ওকে আচ্ছা, ওকে এখন লক্ষ্য করেন
যে ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়িয়ে তুলছে। ভাই এগুলো কিচ্ছু না, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, এটাই আমার স্ট্রাকচার, আর কোনো স্ট্রাকচার কিন্তু নাই। নট স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার কিন্তু না। আমি বারবার দেখছি যে ইয়া কেটে যাচ্ছে নাকি, মানে লাইভ কেটে যাচ্ছে নাকি। হ্যাঁ, কারণ অলরেডি এই ফোনে ফোন এসছে, ওই ফোনে ফোন এসে যেতে পারে, সমস্যা এখানে। হ্যাঁ, ওকে, এই ফোনে ফোন আসছে, ওই ফোনেও ফোন এসে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন ওকে, এখন লক্ষ্য করেন, ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা বরফ গলন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের কাহিনীটা কি? আমাদের কাহিনী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব খুঁজে বের করা। ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছেন। ক্লাস নিচ্ছি, পরে ফোন দিচ্ছি। আচ্ছা, ওকে, এখন লক্ষ্য করেন, আমরা এই জায়গাগুলোতে লিখবো যে ফলে ইংলিশটা কি। ফলে ইংলিশ আপনি অনেকভাবে দিতে পারেন। সো এটাও দিতে পারেন, অ্যাজ আ রেজাল্ট এটাও দিতে পারেন, অ্যাজ আ রেজাল্ট এটাও দিতে পারেন। আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিচ্ছি। সো এটা আর ইংলিশ গ্রামারে ইউজ হয় না, অপ্রচলিত ভাবে রূপান্তরিত করে বাদ দেওয়া হয়েছে। ওকে, মানে এইটা এখন অপ্রচলিত। ইংলিশ গ্রামারেরও উন্নতি ঘটে, যেমন আমাদের বাংলা গ্রামারের একটা উন্নতি ঘটে না, মানে এইটা বাদ দিয়ে ওইটা গরু বানান, এরকম আর কি। সো এরকম ইংলিশ গ্রামারেরও উন্নতি ঘটে অ্যাজ আ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি। অ্যাজ আ রেজাল্ট মানে হচ্ছে ফলে, অথবা কনসিকুয়েন্টলি মানেও ফলে। এখন দেখেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ও আচ্ছা, সাবজেক্ট খুঁজি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে বৈশ্বিক উষ্ণতা, এটা আমার সাবজেক্ট, আর এই যে বৃদ্ধি পাচ্ছে এটা আমার ভার্ব, মানে সাবজেক্ট আর ভার্বই আছে এই সেন্টেন্সের মধ্যে। এটা এই যে দেখেন, আমি আপনাকে মুছে দেখাই, এতটুকু একটা সেন্টেন্স, এই যে কমা পর্যন্ত একটা সেন্টেন্স। তাহলে ফলে তো আমি লিখে ফেলেছি অ্যাজ এ রেজাল্ট। এখন কি লিখবো? বৈশ্বিক উষ্ণতা। এর সাথে কোনো বিভক্তি আছে? বিভক্তি নাই, তার মানে এটা আমার সাবজেক্ট। তাহলে বৈশ্বিক উষ্ণতা কি? গ্লোবাল ওয়ার্মিং। এটা এ হবে, ওয়ার্মিং। অথবা আপনি লিখতে পারেন ওয়ার্মিং না লিখে টেম্পারেচার লিখতে পারেন। উষ্ণতা ইংলিশ দুই ভাবেই লেখা যায়। উষ্ণতা ইংলিশ ওয়ার্মিং দিয়েও লেখা যায়, টেম্পারেচার দিয়েও লেখা যায়, টেম্পারেচার। তাহলে গ্লোবাল ওয়ার্মিং কি বলছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাচ্ছে ইংলিশটা কি হবে? এটা ছয়ে ছয়ে আছে, মানে কন্টিনিউয়াস টেন্স। তার মানে এম ইজ আর দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে এম ইজ আর এর মধ্যে ইজ দিব, কেন? কারণ এটা একটা সিঙ্গুলার বোঝাচ্ছে। আর এখানে একটা কমা দিলে ভালো হয়, সব থেকে বেটার হয় এখানে একটা কমা দিয়ে তারপরে লেখা, কারণ আপনি বাক্যের মাঝে সাবজেক্ট লিখতে গেলে কমা লিখতে হয়। তাহলে সাবজেক্ট বসাইছি, ভার্ব বসাই দিচ্ছি, ইজ রাইজিং। এখন আপনি বলতে পারেন ইনক্রিজিং বসান। হ্যাঁ, ইনক্রিজিং ও বসবে, ইনক্রিজিং ও বসবে। এইটাকে বলা, এইটা হচ্ছে আপনার এই দুইটাই, রাইজিং বলেন ইনক্রিজিং বলেন, এগুলো নিয়ে আপনাদের একটা ক্লাস হবে। আমি এখান থেকে একবারে দেখাই দিতে পারি। ধরেন হচ্ছে রাইজ, আরেকটা কি বলে? রেইজ, আরেকটা কি বলে? অ্যারাইজ, আরেকটা কি বলে? অ্যারোস, অ্যারোস। এই বাক্যগুলোর সাথে একটা কাহিনী আছে। রাইজ যেটা, এরপরে কোনো অবজেক্ট অবজেক্ট বসবে না, হয় কমা বসবে না হয় প্রেপোজিশন বসবে। কি বলবে? হয় কমা বসবে না হয় প্রেপোজিশন। এই বাক্যে কি বসে? কমা, এই যে কমা, বুঝতে পেরেছেন? এই বাক্যের পরে কমা বসবে। আর রেইজ এইটার পরে একটা হয় নাউন বসবে, না হয় একটা প্রোনাউন বসবে। মানে হয় নাউন বসবে না হয় একটা প্রোনাউন বসবে। দেখেন এখানে নাউন অথবা প্রোনাউন নাই, তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে না। অ্যারাইজের ক্ষেত্রে অ্যারাইজ আর এটা একই জিনিস, রাইজ আর অ্যারাইজ একই জিনিস। এটাও যেমন, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটাও ইন্ট্রানজিটিভ ভার্ব। এদের পরে হয় কমা না হয় একটা প্রেপোজিশন বসবে। অ্যারোজ এইটা আর রেইজ এই দুটো একই জিনিস, এদের পরে নাউন অথবা প্রোনাউন বসবে, নাউন অথবা প্রোনাউন বসবে। বুঝতে পেরেছেন? এই দুইটা, রেইজ আর অ্যারোজ, এই দুইটার পরে নাউন অথবা প্রোনাউন বসবে। আর এই দুইটার পরে নাউন প্রোনাউন কোনো কিছু বসবে না, হয় প্রেপোজিশন বসবে না হয় কমা বসে যাবে। এই যে দেখেন কমা বসে গেছে, এই যে দেখেন কমা বসে গেছে, দেখছেন? নাউন প্রোনাউন বসবে না, সোজা কথা। কমা বসবে না, অ্যাডভার্ব বসতে পারে। তো দেখেন কমা বসে গেছে। এখন এখানে আপনি রেইজ দিতে পারবেন না, একভাবে ছোট করে বলে দিলাম, এরপরে আরো কিছু আমরা আনবো, সেখান থেকে আপনাদের সবগুলা মানেই কি? হয় উপরে তোলা, বৃদ্ধি পাওয়া, সোজা কথা, সবগুলা মানেই বৃদ্ধি পাওয়া। তো এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এই যে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন দেখেন, যা বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়িয়ে তুলছে। এখন আপনি লক্ষ্য করেন,
এখান থেকে যায়ের ইংলিশটা আপনি এখানে জাস্ট হুইচ হুইচ বসাই দিলেন। যায়ের ইংলিশ কি হুইচ অথবা দ্যাট, আমরা হুইচ বসালাম। আপনি যখন হুইচ বসাবেন তখন এইটাই আপনার সাবজেক্ট, এই বাক্য এই যে পরের বাক্যের সাবজেক্ট কি এইটাই। সাবজেক্ট যেহেতু হুইচ মানে যা আছে যা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এখন এরপর আপনাকে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে আপনি ভার্ব বসাবেন হুইচ ইজ কজিং, মানে এখানে আপনি কজিং না বসালেও চলে, এখানে অন্যভাবে লিখে দিলেও চলে। দেখেন যা বরফ গলন ঘটাচ্ছে, তাই না, বরফের গলন ঘটাচ্ছে, যা বরফ গলন ঘটাচ্ছে, তাহলে হুইচ ইজ কজিং মানে ঘটাচ্ছে। কজিং না দিলেও চলবে, বাট আমি এমনি দেখাচ্ছি আর কি। হুইচ ইজ কজিং কি ঘটাচ্ছে, বরফ গলন ঘটাচ্ছে। তাহলে বরফ গলনের ইংলিশটা কি হবে বলেন তো? বরফ গলনের ইংলিশ হচ্ছে, সব থেকে সহজ ইংলিশ হচ্ছে আইস টু মিল, আইস টু মেল্ট। সব থেকে সহজটা দিলাম, আইস টু মেল্ট মানে প্রথমে ছিল বরফ এখন গলে গেছে, সেটাকে বলা হচ্ছে বরফ গলন। প্রথমে কি বরফ, পরে গলে গেছে, আইস টু মেল্ট হয়ে গেছে। আর কি কি ঘটতেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হচ্ছে সি লেভেল টু রাইজ। এটা দেন, এটা একটু স্টাইলিশ, এটা একটু স্টাইলিশ। সি লেভেল টু রাইজ মানে সি লেভেল কোথায় গেছে, বৃদ্ধি পেয়ে গেছে। সি লেভেল ছিল আগে, এটা এটা এখন বৃদ্ধি পেয়ে গেছে। সি লেভেল টু রাইজ, RISE রাইজ, সি লেভেল টু রাইজ। তারপরে দেখেন বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই পর্যন্ত। তারপরে খরা, খরা ইংলিশ কি, ড্রটস। ড্রটস, ড্রটস এর সাথে এস দিবেন, সমস্যা নাই, অনেক খরা হতে পারে। বন্যা, বন্যার সাথেও এস দিবেন, ফ্লাডস। কোন ধরনের বন্যা বলা হয়নি, কারণ খরাও অনেক ধরনের হয়, বন্যাও অনেক ধরনের হয়, এই জন্য আমরা এর সাথে যুক্ত করে দিচ্ছি। ও এন্ড। আর ঘূর্ণিঝড়ের তীব্রতা, এই যে ঘূর্ণিঝড়ের তীব্রতা, এই যে দেখেন র আছে, তার মানে এটাকে ভেঙে দিতে হবে, তীব্রতাটা আগে লিখতে হবে, ঘূর্ণিঝড়টা পরে লিখতে হবে। তাহলে তীব্রতা ইংলিশ কি, আচ্ছা। এরপরে দেখেন আমরা এখানে কি করতেছি, ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়িয়ে তুলছে, তাহলে বাড়িয়ে তোলা এটা একটা ভার্ব না, তাহলে এটা আমরা লিখে ফেলি। তাহলে এটা কিভাবে লিখবো, যে ইনক্রিজিং, ইনক্রিজিং মানে বাড়িয়ে তুলতেছে, এটা পরেও লেখা যায়, ধরেন এটা পরে লিখবো জান, এটা এখন লিখবো না, আপনাদের ভুল হতে পারে না, পরে লিখবো জান, এটা পরে লিখবো, এটা সব থেকে ভালো হয় কি তীব্রতা আগে লিখে দিই। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি র অফ ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ের ইংলিশ হচ্ছে সাইক্লোন। সাইক্লোন লিখলাম না, তাহলে সাইক্লোনস, বুঝতে পেরেছেন, সাইক্লোনস। এখন বলতেছেন তাহলে বাড়িয়ে তুলছে ইংলিশ, দেখেন একটা বাক্যে আপনি একটা ভার্ব বসাইছেন, এই যে দেখেন কোথায় ভার্বটা বসাইছেন, ইজ কজিং, এই যে একটা ভার্ব বসাইছেন না, আর একটা ভার্ব আপনি বসাতে চাচ্ছেন, কিভাবে বসাবেন, হয় ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেন, না হয় ওই ভার্বের সাথে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম বসায় দেন। যেমন এটা এখন পরে বসাচ্ছি, তাই টু রাইজ, টু রাইজ কার সাথে মিলে বসালাম, এই যে দেখেন এর সাথে মিলে বসালাম, টু রাইজ না বসে টু ইনক্রিজ বসান, সুন্দর লাগবে, টু ইনক্রিজ। এখন আপনি বলতে পারেন যে এখানে ইনক্রিজিং দিলে হবে না, হবে না এমনটা আমি বলিনি, কিন্তু ইনক্রিজিংটা এইটার আগে দিলে বেটার হয়। এই যে ইন্টেন্সিটি অফ সাইক্লোনের আগে ইনক্রিজিং দিলে আইএনজি বসবে, শুরুতে দিলে আইএনজি বসে, এন্ড এর পর দিলে, কিন্তু যেহেতু এটা আপনি একদম শেষে দিচ্ছেন তাই টু ইনক্রিজ লাস্ট আমি বসাই দিলাম, ঠিক আছে। তো এইটাতে আমাদের ক্লাস আছে, জিরান প্লাস প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাস আছে, সমস্যা নাই। আপনার মানে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায় সেটার উপর কিন্তু আমাদের ক্লাস আছে, সো আপনার সমস্যা নাই, ওটা আমরা আপনাকে শেখাবো। হ্যাঁ, ওইটাও আমরা আপনাকে শেখাবো। ওকে, বিডি বাংলা বেস্ট ট্রান্সলেশন, বেস্ট বুক ফর ট্রান্সলেশন। হ্যাঁ, বিডি বাংলা ট্রান্সলেশন বেস্ট ট্রান্সলেশন, এটা আমিও মানি, এটা আমিও সাজেস্ট করি, এটা আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি। বিডি বাংলা ট্রান্সলেশন ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন, বাট আমরা তার থেকেও বেটার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে ওকে। 9 ইলিয়াস শাহ বলতেছে নবমতম, তাই না, অ্যান্টনিও গুতারেস কি নবমতম, এই যে আমি নবমতম পড়তে ভুলে গেছি, এই যে এখন লিখে দিল নবমতম, আলহামদুলিল্লাহ নবমতম, ওকে নবমতম। ওকে, এখন আসেন আমরা যে বাক্যটা লিখলাম, কোন বাক্য লিখলাম, এই বাক্য লিখলাম যে অ্যাজ আ রেজাল্ট গ্লোবাল ওয়ার্মিং ইজ রাইজিং অথবা ইনক্রিজিং হুইচ ইজ কজিং আইস টু মেল্ট, সি লেভেল টু রাইজ, ড্রট, ফ্লাডস এন্ড ইন্টেন্সিটি অফ সাইক্লোনস টু ইনক্রিজ। এই একই বাক্য যদি আমরা গার্ডিয়ানের দিকে লক্ষ্য করি,
আল জাজিরার দিকে লক্ষ্য করে নিউ ইয়র্ক টাইম। গার্ডিয়ান কে বলছে অ্যাজ আ কনসিকুয়েন্স গ্লোবাল টেম্পারেচার। অ্যাজ আ কনসিকুয়েন্ট কোনটার জন্য বসাইলো? অ্যাজ আ রেজাল্টের জন্য বসাইলো না? অ্যাজ আ রেজাল্ট, তাহলে এগুলো লিখে নেন, খাতায় নোট করেন, এগুলো খাতায় নোট করেন। অ্যাজ আ রেজাল্ট আমরাও রিটেন পরীক্ষা দেওয়ার সময় এগুলো নোট করেছে। এখান থেকে আমরা গ্রামার কমপ্লিট হয়ে গেছে। আমি যখন গ্রামার পড়তাম এত গ্রামার কমপ্লিট হয়নি এত বেটার করে, কিন্তু যখন আমি রিটেন প্রস্তুতি নিতে গেছি ইংলিশের, তখন আমার যেরকম করে গ্রামার কমপ্লিট হয়েছে সেরকম করে গ্রামার কমপ্লিট আর কখনো হয়নি। তো দেখেন গ্লোবাল টেম্পারেচার, এখানে গ্লোবাল টেম্পারেচারের সাথে এস যুক্ত করেছে। কেন? কারণ ওরা বুঝাতে যাচ্ছে এটা প্লুরাল, তাই এখানে আর বসাইছে। আমরা গ্লোবাল ওয়ার্মিং ইজ বসাইছিলাম, আর এরা এস বসাইছে, এই জন্য এখানে আর বসাইছে। এটা আপনি বসাতে পারেন। সোরিং, সোরিং মানে কি? ইনক্রিজিং, সোরিং, রাইজিং সব একই জিনিস। সোরিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তা দেখেন আরেকটা ভোকাবুলারি শেখা হচ্ছে না? আপনি ইনক্রিজিং পড়লেন, রাইজিং পড়লেন, সোরিং পড়লেন, কতগুলা শিখতেছেন দেখেন। আচ্ছা এবার আসেন রেজাল্টিং। আমাদেরকে একটা জিনিস সবসময় ভাবতে হবে যে নিউজ পেপার গুলো কখনোই কম্পাউন্ড বাক্য বা কমপ্লেক্স বাক্য দিয়ে লিখতে চায় না। তারা কি লিখতে চায়? একটা সিম্পল বাক্য দিয়ে লিখতে চায়, কারণ ওদের লেখাগুলো আসলে সংক্ষিপ্ত হয়। তো যখন লেখাগুলোকে সংক্ষিপ্ত হয়, আমরা অ্যাজ এ রেজাল্ট বসাইছিলাম না, অ্যাজ আ রেজাল্ট, ওই যে অ্যাজ আ রেজাল্ট ওরা এখানে বসাইছে, আমরা এখানে কি বসাইছিলাম আবার? হুইচ ইজ কজিং, সেই কজিংটাকেই তারা রেজাল্টিং দিয়ে দিয়েছে। আপনি এখানে কজিং দিয়ে শুরু করতে পারেন, এখানে আপনি কি কজিং দিয়ে শুরু করতে পারেন, হুইচ ইজ কজিং বলার দরকার নাই। কজিং ইন দা মেল্টিং অফ গ্লাসিয়ার, ইন দা মেল্টিং অফ গ্লাসিয়ার। এগুলো আপনাদেরকে শেখাইছিলাম আগের ব্যাচে যারা ক্লাস করেছিলেন তাদেরকে শেখাচ্ছিলাম, কিন্তু এই ব্যাচটাকে আরো বেশি সহজ করে শেখাচ্ছি, তাই না? প্রত্যেকটা ব্যাচে আমাদের আপডেট হবে, এটা নিয়ম, এটা নিয়মের বাইরে কোনো কিছু নাই, এটা নিয়মের ভিতরে। হ্যাঁ, তারপরে দেখেন রাইজিং সি লেভেল, সি লেভেল টু রাইজ আর রাইজিং সি লেভেল একই জিনিস। তারপরে দেখেন প্রোলগ ড্রটস, মানে প্রোলগস মানে কি? অনেক বেশি, অতিরিক্ত, অতিরিক্ত ড্রটস মানে অনেকগুলা ড্রটস এর কথা বলা হচ্ছে, এই জন্য ড্রটস এর সাথে এস দিয়েছে। ফ্রিকুয়েন্ট ফ্লাডস, ফ্রিকুয়েন্ট মানে কি? আমরা বলি না যে ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে কি? ফ্রিকুয়েন্টলি ইংলিশে কথা বলো, এরকম বলি না? সো দ্যাট, ওই যে ফ্রিকুয়েন্টলি মানে কি? মানে নিয়মিত, তাই না? তো নিয়মিত হচ্ছে ফ্লাডস। এন্ড ইনক্রিজিংলি, দেখেন ইনক্রিজিংলি অ্যাডভার্ব বসাই দিছে, ইনক্রিজিংলি সেভিয়ার সাইক্লোন, এটাকে আবার অ্যাডভার্ব বসায় কাজটা শেষ করছে। আমরা বললাম যে ইনক্রিজিং দিলেই হইতো, ইনক্রিজিং সেভিয়ার সাইক্লোন দিলেই হইতো, তারা আবার একটু স্টাইল করে ওইখানে আবার ইনক্রিজিংলি বসাই দিয়েছে। আপনিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওরা আসলে এখানে ভার্ব রাখতে চাচ্ছে না। আমরা ধরেন ভার্ব যেমন রেখে দিয়েছি, যে একটা ট্রানজিটিভ ভার্ব একটা ইনট্রানজিটিভ ভার্ব, এভাবে রেখে দিয়েছি না? সরি, একটা ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব, এভাবে রেখে দিয়েছেন। ওরা বলছে নন ফাইনাইট রাখবো না, এটাকে অ্যাডভার্ব বানাই দিয়েছি, বানাই দিয়ে শেষ করে ফেলেছে। সেভিয়ার সাইক্লোন, সেভিয়ার মানে মারাত্মক, মারাত্মক সাইক্লোন। আচ্ছা এখন দেখেন এইখানে একটা জিনিসগুলো আপনারা হয়তো লক্ষ্য করছেন, যে ডটস আমরা এমনি লিখেছি, এখানে প্রোলগ এগুলা যুক্ত করেছে। এখানে আমরা ফ্লাডস লিখেছিলাম, এমনি একটা ফ্লাডস লিখছিলাম, এই যে এখানে একটা ফ্লাডের আগে ফ্রিকুয়েন্ট যুক্ত করেছে। এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার, এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। আপনাদের এটার উপরে ক্লাস আছে, ভয় পাওয়ার দরকার নাই। ইনহ্যান্সার, সরি, সেন্টেন্স ইনহ্যান্সার, ওকে, এগুলোর উপরে দরকার নাই। এবার রাখি, লক্ষ্য করেন আল জাজিরার দিকে। দিস হ্যাজ, এটা প্রচুর, লিড টু আর রাইজ গ্লোবাল টেম্পারেচার, মানে আল জাজিরা বলছে যে এইটা গ্লোবাল টেম্পারেচারকে বৃদ্ধি করছে। দিস হ্যাজ লিড টু রাইজ ইন গ্লোবাল টেম্পারেচার। এখানে দিসটাকে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে ধরেছে, দিসটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরেছে। গ্লোবাল টেম্পারেচার, কজিং, কজিং গ্লাসিয়ার টু মেল্ট, মানে বরফ গলা। আইস টু মেল্টটা বেশি সহজ হচ্ছে না, এটাও লিখে রাখেন, গ্লাসিয়ার টু মেল্ট। সি লেভেলস টু রাইজ, সি লেভেল টু রাইজ। এরপরে লক্ষ্য করেন এন্ড ট্রিগারিং মোর ফ্রিকুয়েন্ট ড্রটস, এবং ট্রিগারিং মানে হচ্ছে তৈরি করছে কি? মোর ফ্রিকুয়েন্ট ড্রটস তৈরি করছে, মানে খরা তৈরি করছে, বন্যা তৈরি করছে, আর স্ট্রঙ্গার সাইক্লোন তৈরি করছে। সেভিয়ার সাইক্লোন অথবা স্ট্রঙ্গার সাইক্লোন তৈরি করছে। অ্যাজ এ রেজাল্ট, এই যে দেখেন নিউ ইয়র্ক টাইম একদম পিছনে অ্যাজ, অ্যাজ দিয়ে আপনি প্রত্যেকটার আগে অ্যাজ বসাতে পারতেন, এই যে এরা যেমন দেখেছে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট দ্য আর্থ টেম্পারেচার, মানে গ্লোবাল টেম্পারেচার না বলে বলতেছে আর্থ টেম্পারেচার, গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল টেম্পারেচার না বলে আর্থ টেম্পারেচার বলছে। আর এখানে যেহেতু প্লুরাল করে দিয়েছে ওরা, ওরা যেহেতু প্লুরাল করেছে, কাকে দেখে প্লুরাল করছে? এরে দেখে প্লুরাল করছে, গার্ডিয়ানকে দেখে। হ্যাঁ, আর স্কেলেটিং, স্কেলেটিং মানেও বৃদ্ধি পাওয়া, সোরিং, স্কেলেটিং, রাইজিং, ইনক্রিজিং। দেখেন আরেকটা শব্দ চলে এসেছে, স্কেলেটিং, এটা সব থেকে সুন্দর শব্দ, ঠিক আছে? ওকে, এটা সব থেকে সুন্দর শব্দ।
আচ্ছা, ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন বই থেকে আমার বইটা যদি আপনি দেখেন, আপনার কাছে মনে হয় যে ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন বই থেকে আমার বইটা আরো সুন্দর গুছিয়ে, অগোছালো ভাবে কোনো কিছু না, আরো বেশি গুছিয়ে দেওয়া আছে। আমি দাবি করছি না যে ওনার থেকে ভালো বই, বাট আমি দাবি করতেছি তো আপনার ওনার বই থেকে আমার বইটা ভালো লাগবে। দাবি করতেছি মানে ওনার বই থেকে আমার বইটা ভালো লাগবে, বিকজ অফ দ্যাট আমার বইয়ের গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলোকে সুন্দর একটা চার্টের মধ্যে দেওয়া হয়েছে। আদারওয়াইজ সেন্টেন্সটা কিভাবে গঠন হয়েছে সেটাও দেওয়া আছে, এক্সট্রা করে গ্রাফ চার্ট করে দেওয়া আছে, গ্রামাটিক্যাল ট্রানজেকশন গুলো সুন্দর 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 করে গুছিয়ে বলে দেওয়া হয়েছে যে কার পরে কি বসেছে। এবার তারপরে আবার হচ্ছে অনেক কিছু এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি একই সেন্টেন্সকে কয়েক ভাবে লিখতে পারেন, সাবজেক্ট আর প্লাস ভার্বকে জায়গা মতো রেখে একই সেন্টেন্সকে কয়েক ভাবে লিখতে পারেন, কয়েক ভাবে দেখানো হয়েছে। ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন শুধু ট্রান্সলেশন করে গেছে, আর ট্রান্সলেশনের মাঝে মাঝে কিভাবে গ্রামাটিক্যাল কি কি ব্যাখ্যাগুলোর মানেগুলো দিয়ে দিয়েছে, বাট আমি এটাকে আপনাকে কয়েক ভাবে মানে মডিফাই করা শেখাইছি বই। তারপর দেখেন লিডিং টু দা মেল্টিং, লিডিং টু দা মেল্টিং এগুলা কজিং টু দা মেল্টিং দিলেও চলতো, বাট ওরা লিডিং দিবে, ওদের পছন্দ মতো ওয়ার্ড ইউজ করতেছে। কজিং টু দা মেল্টিং দিলেও চলতো। অফ গ্লাসিয়ার মানে গ্লাসের মানে বরফ গলন, দ্য রাইজিং অফ সি লেভেলস মানে হচ্ছে যা বৃদ্ধি করছে কি সি লেভেলস, এন্ড দ্য অকারেন্স মোর সেভিয়ার ড্রটস, আর এটা ঘটাচ্ছে কি মোর সেভিয়ার ড্রটস মারাত্মক খরা ঘটাচ্ছে, ফ্লাশ ঘটাচ্ছে, এন্ড সাইক্লোন ঘটাচ্ছে। এটা নিউ ইয়র্ক টাইম বলছে। ওকে, এন্ড দেন আমরা নেক্সটে চলে যাই, কারণ আমরা আসলে দেরি করতে চাচ্ছি না। নেক্সটে চলে যাচ্ছি, বাংলাদেশ সহ উপকূলীয় দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। তো বাংলাদেশ সহ উপকূলীয় দেশগুলো, এটা আমার সাবজেক্ট একটু আগে দেখে আসলাম না, এখানে দেখে আসছি। আর সবচেয়ে বড় শিকার, এখানে ভার্ব নাই। এখন আমি আপনাদেরকে সাবজেক্ট আর ভার্ব সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। এখন ধরেন কোন সেন্টেন্স আপনি দেখবেন সাবজেক্ট নাই, সেই ক্ষেত্রে আপনাকে সাবজেক্ট হিসাবে ইট ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? ইট। কোন কোন ক্ষেত্রে দেখবেন যে আপনার ভার্ব নাই, সেই ক্ষেত্রে আপনাকে কি ধরে নিতে হবে? এম ইজ আর, এম ইজ আর, এগুলো ধরে নিতে হবে। এইটার একটা আপগ্রেড ভার্সন আছে, মানে পত্রিকা ভার্সন আছে। পত্রিকা ভার্সনটা কি? রিমেইন, রিমেইন, এটা একটা আপগ্রেড ভার্সন আছে। এটার আরো একটা আপগ্রেড ভার্সন আছে, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যাজ। সো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করবেন। ওকে, তাহলে সাবজেক্ট না খুঁজে পেলে ইট, আর ভার্ব না খুঁজে পেলে এম ইজ একটাই দিব। যদি মনে হয় একটু স্ট্যান্ডার্ড করে লিখবো তাহলে রিমেইন দিব, আর যদি মনে হয় আরেকটু স্ট্যান্ডার্ড করে লিখবো তাহলে স্ট্যান্ডার্ড দিব। ব্যাস হয়ে গেছে, স্ট্রাকচার শেষ। এখন আসেন আমরা আপনাকে করে দেখাচ্ছি বাংলাদেশ সহ উপকূলীয় দেশগুলো। প্রথমেই সাবজেক্ট আসছে, তাই আমি আপাতত সাবজেক্টটাই লিখে ফেলতেছি। বাংলাদেশ সহ উপকূলীয় দেশগুলো, এটা অনেকভাবেই লেখা যায়। আপনাকে যদি আমি একটা সহজ বলি, এই যে দেখেন সহজটা হচ্ছে বাংলাদেশ and other coastal countries, এইভাবেও লেখা যায়। আরেকভাবে শিখালাম না যে কোস্টাল কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ, বা কোস্টাল কান্ট্রিজ লাইক বাংলাদেশ, যেটা দুইটা একটা দিলেই হলো। আবার এটা লিখলেও হবে বাংলাদেশ এন্ড আদার কোস্টাল কান্ট্রিজ, মানে বাংলাদেশ এবং আদার কোস্টাল কান্ট্রিজ মানে অন্যান্য উপকূলীয় দেশগুলো। কোস্টাল মানে হচ্ছে উপকূলীয়, আদার কোস্টাল কান্ট্রিজ অনেকগুলো দেশ, তাই কান্ট্রিজ এইভাবে দিলেও হবে। আর যেটা প্রথমে দেখাইলাম ওইভাবে দিলেও হবে, দুইটাই দিলে হবে। আমি এখানে একটা আলাদাভাবে শিখাইলাম। এখন দেখেন এখানে আপনি ভার্ব পাবেন না, এখানে আপনি ভার্ব পাবেন না। ভার্ব না পেলে কি দিতে হবে? যেহেতু অনেক বাংলাদেশ সহ উপকূলীয় দেশগুলো, মানে বাংলাদেশ এবং উপকূলীয় দেশগুলো, এখানে অনেকগুলা কান্ট্রির কথা বলা হচ্ছে, বাংলাদেশ সহ অনেকগুলা কান্ট্রির কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমাকে অ্যামিদারের মধ্যে আর আর দিতে হবে। হ্যাঁ, আর দা বিগেস্ট ভিকটিম। এখন আপনি বলতে পারেন ভাইয়া ওই যে ওইখানে তো আপনি দেখাইলেন যে কোস্টাল কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ, সেখানে কি হবে? সেখানেও আর হবে, কোস্টাল কান্ট্রি আর দ্য বিগেস্ট ভিকটিম, মানে সব, মানে আর মানে হচ্ছে এখানে ভার্ব নাই, এই বাক্য খুঁজে আপনি ভার্ব খুঁজে পাবেন না, তাই এম ইদারের মধ্যে আর দিলাম। এখন আপনি আর না দিয়ে এখানে রিমেইন দিতে পারেন, আপনি আর না দিয়ে এখানে রিমেইন দিতে পারেন। আপনি যদি কাউরান বাজারে যান দেখবেন ওখানে রিমেইন লেখা আছে সাইনবোর্ডে, দিতে পারেন। আর দ্য বিগেস্ট ভিকটিম মানে হচ্ছে, বিগেস্ট ভিকটিম মানে হচ্ছে সবচেয়ে বড় শিকার। এই যে দেখেন ইজ দিলাম এন্ড সবচেয়ে বড় শিকার, এখানে ভার্ব নাই কিন্তু আমাকে বড় শিকারটা আমি লিখে ফেললাম, আর দ্য বিগেস্ট ভিকটিম।
তারপরে কি বলছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার, আর দ্য বিগেস্ট ভিকটিম অফ জলবায়ু, মানে এই যে দেখেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার, এইখানে আর দিলাম, এই যে দেখেন আর, মানে আর মানে ভার্ব নাই তাই আর, আর এই দেখেন জলবায়ু পরিবর্তনের এতটুকু ভাগ করে দিতে হবে না, সবচেয়ে বড় শিকার এই কথাটা আগে লিখতে হবে না, তাহলে সবচেয়ে বড় শিকার কি, দ্য বিগেস্ট ভিকটিম, বা আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য বিগেস্ট ভিকটিম, দ্য বিগেস্ট ভিকটিম অফ, দ্য বিগেস্ট ভিকটিম অফ কেন, এই যে রং, তারপর কি জলবায়ু পরিবর্তনের, অফ ক্লাইমেট চেঞ্জ, অফ ক্লাইমেট চেঞ্জ। ওকে, আলহামদুলিল্লাহ আজকে ভালো স্টুডেন্ট আমার ক্লাস করতেছেন। স্যার এর পরিচয়টা কেউ একটু বলবেন, স্যারের পরিচয়টা আমি বলি। আচ্ছা আচ্ছা, আমার পরিচয়টা জানতে চেয়েছে। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যুক্ত আছি, আর পাশাপাশি হচ্ছে বিশেষ ছায়া আছে, আর এর পাশাপাশি হচ্ছে আমি ক্লাস নিয়েছি আপনাদের ব্রিটিশ কাউন্সিলে, ক্লাস নিয়েছি হচ্ছে মি লার্নিং এ, ক্লাস নিয়েছি ই স্কোয়ারে, ক্লাস নিয়েছি ইংলিশ টিউটরে, মানে এগুলোতে ক্লাস নিতাম এতদিন। এখন এটা আমার নতুন প্রতিষ্ঠান, এটাতে আমি নতুন ভাবে এটা আমি কাজ শুরু করেছি। এতদিন 3-4 বছর তাদের সাথে আমি কাজ করে আসছি, তাদের ওখানে ক্লাস নিয়েছি, এখন আমার এখানে আপনি ক্লাস করেন। ওকে, মানে এখন আমার এখানে ক্লাস করেন মানে এরকম যে আমার এখানে এক ঢিলে 3 পাখি মারেন, এক ঢিলে 3 পাখি, মানে রাইটিং দিয়ে গ্রামার ভোকাবুলারি সব শিখেন, রাইটিং শিখেন, রাইটিং দিয়ে গ্রামার ভোকাবুলারি সব শিখেন, ক্লাইমেট চেঞ্জ, তারপরে কি বলতেছে, এই যে অফ আছে, অফ ক্লাইমেট চেঞ্জ, ব্যাস হয়ে গেছে কাজ, আর নাই। এখন এটাকে কি নিউজ পেপার গুলো কিভাবে লিখেছে আসেন দেখি। দেখেন এই যে কোস্টাল নেশন, আপনি কান্ট্রির বদলে নেশন লিখতে পারেন, এটা আমাদের কিন্তু দেখানো হয়, নেশন, দেখেন নেশনের সাথে এস আছে, ওই যে আপনারা একটু আগে বললেন, এই যে দেখেন নেশনস, এই যে দেখেন এস আছে, এই যে দেখেন এস আছে, নেশনস, দেখেছেন নেশনস এর সাথে এস আছে, তাহলে টিআইওএন এর সাথে যে এস না, এটা কে বলছে, গার্ডিয়ানের মতন পত্রিকা বলতেছে, কোস্টাল নেশনস মানে যে কান্ট্রির বদলে নেশনস, ইনক্লুডিং বাংলাদেশ, বাংলাদেশ সহ, আর এই যে দেখেন আর মানে অনেকগুলা দেশ, বাংলাদেশ, আর এমং দা মোস্ট ভালনারেবল ভিকটিম, মানে মধ্যে, এমন মানে কি মধ্যে, কিসের মধ্যে, ভালনারেবল ভিকটিম মানে খুবই, মানে গুরুত্বপূর্ণ ভাবে শিকার হয়েছে, সবচেয়ে বড় শিকার হয়েছে অফ ক্লাইমেট চেঞ্জ, এটা একই খালি হচ্ছে এখানে এমং যুক্ত করেছে। আবার দেখেন আমরা ওই যে ওয়ান অফ দা লিখতে পারতাম, এমং না লিখে এখানে অন আর ওয়ান অফ দা, এটাও লিখা যাইতো, কিন্তু এটা এখন লিখিনি। বাংলাদেশ এন্ড আদার কোস্টাল কান্ট্রি, এই যে দেখেন এরা আমাদের মতন করে লিখেছে, এটা একরকম করে লিখা, এটা একরকম করে লিখা, বাংলাদেশ এন্ড আদার কোস্টাল কান্ট্রিজ বিয়ার দা বান্ড, এন্ড আপনি বলতে পারেন বিয়ার মানে বহন করা, না, বিয়ার দা বান্ড মানে হচ্ছে বাজেভাবে আঘাত করা, বিয়ার দা বান্ড মানে কি, বাজেভাবে আঘাত করা, আপনাদের অনেকগুলা প্রিলি পরীক্ষা এসেছে তাই না, বিয়ার দা বান্ড মানে কি, বাজেভাবে আঘাত করা, তো এটা মানে এরকম না যে আগুন বহন করা, বিয়ার দা বার্ন মানে হচ্ছে আপনার বাজেভাবে কেউ আঘাত করলে সেটাকে বলা হয় বিয়ার দা বার্ন অফ দা ডিভাস্টিং ইফেক্টস, মানে ডিভাস্টিং ইফেক্ট মানে বিশাল বড় একটা ইফেক্ট ফেলতেছে অফ ক্লাইমেট চেঞ্জ, মানে হচ্ছে বিয়ার দা বার্ন মানে হচ্ছে বাজেভাবে আঘাত করেছে, ডিভাস্টিং ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট চেঞ্জের অনেক বড় একটা প্রভাব এটাকে বাজেভাবে আঘাত করেছে, কি বাংলাদেশ সহ অন্যান্য উপকূলীয় দেশগুলোকে ব্যাপকভাবে আঘাত করেছে, এটা বলতেছে। দেখেন এখানে দেখেন কোস্টাল কান্ট্রিজ উইথ কোস্টাল রিজনস, দেখেন এটা আরেকভাবে লিখেছে, কারা লিখেছে না, নিউ আর্টসাইন, কান্ট্রিজ উইথ কোস্টাল রিজনস মানে হচ্ছে উপকূলীয় দেশগুলো, কান্ট্রি উপকূলীয় দেশগুলো, সাচ অ্যাজ বাংলাদেশ, যেমন বাংলাদেশ, আমরা আপনাদেরকে সাচ অ্যাজ কয়েকটা রুল শেখাবো, এখন না কিন্তু পরবর্তীতে শেখাবো, এখন শুধুমাত্র জানাই রাখি, সাচ অ্যাজ থাকলে আপনি এখানে দিবেন হচ্ছে, যদি আপনার এখানে সাচ অ্যাজ থাকে তাহলে এটা মাথায় রাখবেন, সাচ অ্যাজ বসাইলে আপনার এখানে দ্যাট বসাতে হবে, ঠিক আছে, সাচ অ্যাজ থাকলে দ্যাট বসাতে হবে, আর সাচ যদি শুধু সাচ থাকে, উল্টাপাল্টা বললাম নাকি, তাহলে হুইচ বসাতে হবে, এটা একটু উল্টাপাল্টা হইতে পারে, বাট এরকমই আর কি, একটু উল্টাপাল্টা হইতে পারে, আর এটা দেখাবো, সমস্যা নেই, এটা নিয়ে আমি একটু কনফিউশন হয় মাঝে মাঝে, এটা হয়ে গেছে হঠাৎ করে এখন, যাই হোক। আর দ্য হার্ডেস্ট হিট, দেখেন এরা এখানে সবগুলো একটা একটা করে ফ্রেজাল ভার্ব বসাইছে, এট দ্য হার্ডেস্ট হিট মানে হচ্ছে খুবই শক্তভাবে আঘাত করা, বাই দ্য কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে ফলাফল, ক্লাইমেট চেঞ্জের কনসিকুয়েন্স মানে এখানে ফলাফল না, এখানে কনসিকুয়েন্স মানে ক্লাইমেট চেঞ্জের প্রভাব,
দ্য হার্ডেস্ট হিট খুবই বাজেভাবে আঘাত করে বাংলাদেশের মতো দেশগুলোকে, বাংলাদেশের মতো দেশগুলোকে, উল্টাভাবে আমি অনুবাদ করলাম এটা। হ্যাঁ, বাংলাদেশের মতো দেশগুলোকে। ওকে, এখন লক্ষ্য করেন, আমরা চলে যাব। স্যার আপনার ফোন নাম্বারটা দেন। জয় গোপাল রায়, একটু পেজে নক করেন, ফোন নাম্বার পেয়ে যাবেন। আমাদের পেজে নক করেন, পেজ থেকে আপনাকে ফোন নাম্বার দিবে। এখন যেহেতু ক্লাস চলতেছে, আচ্ছা এমনি আমার ফোন নাম্বার হচ্ছে 01701, এইটা 042595, এটার সাথে যোগাযোগ করতে পারেন। বাট এইটা আপনি যোগাযোগ করতে পারবেন না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বিকজ অফ দ্যাট এই সময় আমি অফিসে থাকি। হ্যাঁ, এই সময়গুলোতে আপনি আমার সাথে একটু যোগাযোগ করতে পারবেন না। ওকে, তাও নিয়ে রাখেন, এটা আপাতত চলবে আর কি, 01701042595। ঠিক আছে, এইটাতে আপনি নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন। আমি মেসেজিং করতে পারি, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারি না, মেসেজিং করতে পারি। ওকে, আবার এটা আবার ভাইরাল করে দিয়েন না যে অফিসে বসে বসে মেসেজিং করতেছে। গ্যাপ টাইমে মেসেজিং করি, সেটা হচ্ছে যে আমি যখন একটা আমার কি ওই যে টিফিন টাইম হয় না একটা, এই 1টা থেকে 2টা টিফিন টাইমে একটা করি, বা একটা সময় আমি বাইরে যাই, আমাদের ব্যাংকের সামনে একটা লাইব্রেরি আছে সুন্দর, সেটাতে আমি মাঝে মাঝে যাই অল্প সময়ের জন্য, যখন কোনো কাজ টাজ থাকে না তখন আমি ওটার মধ্যে একটু যাই, একটু ঘুরি, একটু দেখি। বা 2 ঘন্টা 1 ঘন্টা যদি গ্যাপ থাকে, তাহলে ওই ঘন্টাগুলো ওইখানে সময় কাটাই, কারণ আমি দুপুরে লাঞ্চ করি না সচরাচর। So, ওইগুলা জায়গাতে হচ্ছে আমি একটু বসি, লাঞ্চ করি না মানে বাসায় লাঞ্চ করি আর কি, বাইরে খাইতে পারি না তো এই জন্য। তো দেখা যাচ্ছে যে ওই সময়গুলোতে আর কি তখন মেসেজিং করতে পারি আর কি, গ্যাপ টাইম, ওটা গ্যাপ টাইম বলে আর কি। আচ্ছা, কৃষি উৎপাদন হ্রাস, সুপেয় পানির সংকট এবং বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়ে মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। দেখেন, আপনাদেরকে আমি কয়েকটা জিনিস শিখাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা শিখতে লাগে, এই লাইনগুলো আপনাকে শিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে করে তোলা, গড়ে তোলা, এগুলো লিখে নেন। হ্যাঁ, এগুলো শুধু এটা গুরুত্বপূর্ণ না, আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটাও আমি দেখাই। করে তোলা, গড়ে তোলা, আরো 3-4টা গুরুত্বপূর্ণ এই লাইন থেকে আপনারা শিখতে পারবেন। গড়ে তোলা, এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে, এর ইংলিশ কি? এর ইংলিশ হচ্ছে মেক। আর আপনি যদি হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, মানে এই যে হয়ে আর কি, হয়ে ওঠা, এগুলার ইংলিশ হচ্ছে বিকাম। জাস্ট এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এখন আমি শেখাবো আপনাদেরকে, এটা আমি কাউকেও শেখাইনি, আপনাদেরকেই শুধু শেখাচ্ছি, এবং যারা আমার আগের ব্যাচের আছে তাদেরকে শেখাবো। এখন এই জিনিসগুলো আগে লিখে ফেলেন, এখান থেকে আমাদের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এটা এখন খুঁজে বের করবো, আর এগুলোর অর্থ থাকলে এগুলা বসাই দিব। ওকে, এখন লক্ষ্য করেন, আমরা এখন আসি। আচ্ছা, মুছে ফেলতেছে, এটা নিয়ে অনেকে রাগ করতেছে। আচ্ছা, এখন এটা আমি তাড়াতাড়ি মুছে ফেলি, আসলে আপনি একটু কষ্ট করে সাথে সাথে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, কৃষি উৎপাদন হ্রাস, এখন এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস। এখানে আমরা লিখবো, এখানে আপনি অনেকভাবে লিখতে পারেন, ধরেন আপনি রিডিউস দিতে পারেন। রিডিউস মানে হচ্ছে কমে যাওয়া, রিডিউস। এখন এখানে ইডি কেন দিলাম এটা আমি পরে দেখাচ্ছি। আগের ক্লাসে আমি রিডিউস বলতে ইডি দিইনি। হ্যাঁ, ইডি দিইনি, আগে যে ক্লাসগুলো ছিল সেগুলোতে ইডি দিইনি, এটা আমার নিজস্ব মিস্টেক। কিন্তু এখান থেকে মিস্টেক গুলাই তো মানে ইয়া করতে হবে, মিস্টেক গুলাই তো রিডিউস করতে হবে। তাহলে রিডিউসড, রিডিউস এগ্রিকালচার প্রোডাকশনস, এগ্রি হ্যাঁ, এগ্রিকালচারাল প্রোডাকশন, এগ্রিকালচারাল, সবসময় এগ্রিকালচারালি ইউজ করবেন। এগ্রিকালচার যখন থাকবে তখন সেটা নাও না, এগ্রিকালচারাল প্রোডাকশন, প্রোডাকশন। ঠিক আছে, মানে এইটা হচ্ছে নাউন, আর এটাকে অ্যাডজেক্টিভ বানাই দিলাম। এটা বোঝাতে হবে। আপনি এখানে এগ্রিকালচার প্রোডাকশন দিলেও হইতো, বাট আমি বোঝাচ্ছি যে আমার খাতা দেখবে সে যাতে বুঝতে পারে যে ভাই এটা, এটা আমি অ্যাডজেক্টিভ করে দিয়েছি। আপনাকে শক্তভাবে ধরতে হবে, এটা অ্যাডজেক্টিভ। এগ্রিকালচারাল, এ এল থাকলে অ্যাডজেক্টিভ, প্রোডাকশন, এগ্রিকালচারাল প্রোডাকশন। এখন আপনি বলতে পারেন এখানে ইডি যুক্ত করলেন কেন? রিডিউস মানে তো কমে যাওয়া, রিডিউসের জায়গায় ইডি যুক্ত করলেন কেন? দেখেন, আপনাদেরকে আমি এটা বলি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা যে প্রেজেন্ট পার্টিসিপল পড়ে নি, আইএনজি। সো এখানে আপনি 2 ভাবে করতে পারবেন, 3 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে টু রিডিউস, টু রিডিউস এগ্রিকালচারাল প্রোডাকশনস, মানে টু দিয়ে করতে পারবেন, এগ্রিকালচারাল প্রোডাকশনস।
উল্টাপাল্টা করতেছি আমি, এগ্রিকালচারাল প্রোডাকশন যেটা আছে এটা দিতে পারেন, অথবা আপনি আরেকভাবে দিতে পারেন রিডিউসিং। কি দিতে পারেন? রিডিউসিং এগ্রিকালচারাল প্রোডাকশন যা আছে তা, মানে রিডিউস দিতে পারেন কিন্তু এর সাথে টু রিডিউস দিতে হবে, অথবা রিডিউসিং দিয়ে দিবেন, আইএনজি দিয়ে শুরু করবেন, অথবা ইডি দিয়ে শুরু করবেন। এখন আপনি সবভাবে শুরু করতে পারেন, যেহেতু রিডিউসটা সব থেকে গ্রহণযোগ্য, ইডিটা আমরা আপনাকে যতগুলো দেখালাম, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর যেটা আইএনজি দিয়ে দেখালাম এটা হচ্ছে জিরান্ড, আর যেটা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সরি আগের যেটা দেখালাম সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও করতে পারেন, পাস্ট পার্টিসিপল দিয়ে করতে পারেন। আপনি বাক্যের শুরুতেই ভার্ব দিয়ে শুরু করতে পারবেন না, সরাসরি ভার্ব লিখতে পারবেন না। এটা রিডিউস হচ্ছে একটা ভার্ব, রিডিউস হচ্ছে একটা ভার্ব, এটা দিয়ে সরাসরি শুরু করতে পারবেন না। এখানে আপনাকে টু রিডিউস ইউজ করতে হবে, অথবা রিডিউসিং ইউজ করতে হবে, অথবা রিডিউসের সাথে ইডি যুক্ত করে এটাকে পাস্ট পার্টিসিপল বানিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে তিন ভাবে আমরা লিখতে পারবো। তাহলে রিডিউসড এগ্রিকালচার প্রোডাকশনস। ওকে, এরপর দেখেন সুপেয় পানির সংকট। এখন সুপেয় পানি কি? সেফ। সুপেয় পানি কি? খাবার পানি। তাহলে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাই না? তো আমি এখানে সংকট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনি এইভাবে লিখতে পারেন যে ক্রাইসিস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ক্রাইসিস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। কিন্তু আপনাদেরকে যে আমি পিডিএফটা দিচ্ছি সেটাতে লেখা আছে শর্টেজ অফ, শর্টেজ মানে কি? কম। শর্টেজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার মানে সুপেয় পানির স্বল্পতা বা সুপেয় পানির সংকট। আপনি ক্রাইসিস দিতে পারেন এখানে, ক্রাইসিস অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার এটাও দিতে পারেন। সংকট ইংলিশ কি? ক্রাইসিসও দিতে পারেন, তাই না? ক্রাইসিস দিতে পারেন। ওকে, এবং আছে এখন, এবং এন্ড বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়ে মানুষ করে তুলছে। আচ্ছা, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে এইটা, আমি আপনাকে একটু বলে দিই, এইটা হচ্ছে আমার ভার্ব, আর উপরে যতটুকু লিখছি এন্ড বসবাসের পরিবেশ সৃষ্টি, এই পর্যন্ত আমার সাবজেক্ট, এই পর্যন্ত আমার সাবজেক্ট আমি খুঁজে বের করে দেইনি, কিন্তু এই পর্যন্ত সাবজেক্ট। হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি তো এই জন্য। আর বসবাসের অনুপযোগী এইটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ, বসবাসের অনুপযোগী ইংলিশ হচ্ছে uninhabitable। আচ্ছা, এইটা দিয়ে আপনাদের যে ধরনের কোশ্চেন গুলো আপনাদেরকে করবে ফ্রিলিতে সেটা আমি আপনাকে দেখাবো। uninhabitable। এখন আপনি বলতে পারেন যে আন আবার ইন কেন? একবার আন দিলেন আবার ইন কেন দিলেন? দুইবারই তো নেগেটিভ বোঝাচ্ছেন। বসবাসের অনুপযোগ্য পরিবেশ, এনভায়রনমেন্টটা দিয়ে দিই, তারপরে বোঝাই দিই। এটা পরে বোঝাই, আগে লিখে ফেলি। হ্যাঁ, এনভায়রনমেন্ট বা এই যে পরিবেশ। হ্যাঁ, আর তারপর কি বলছে? মানুষের জীবন মানে পরিবেশ সৃষ্টি হয়ে, আর আমরা লিখলাম না। হ্যাঁ, টু ক্রিয়েট এটা লিখলাম না, এটা পরে লিখা যাবে, এটা আমি না বাদ দিলেও চলবে, এটা বাদ দিয়ে দিলাম মনে করেন। আপনি লাস্টে যে লিখে দিলেও হবে টু ক্রিয়েট, ওই যে শেখাইলাম একটু আগে। তাহলে এখানে কি মানুষের জীবন কঠিন করে তুলছে, তাহলে করে তোলা ইংলিশ কি? মেক। তাহলে তুলছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি বলতেছে? অনেকগুলা সাবজেক্ট আছে, যেমন হচ্ছে রিডিউস এগ্রিকালচার প্রোডাকশন, আর শর্টেজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এন্ড কি বলতেছে? আনহ্যাবিটেবল এনভায়রনমেন্ট। তিনটা জিনিস বোঝাচ্ছে। তাই আমাকে এখানে আর মেকিং আইএনজি দিতে হবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, করে তুলছে, এখনো তুলছে, সেই আছে, তুলতেই আছে, কন্টিনিউয়াস। আর মেকিং কি করতেছে? করে তুলছে। মানুষের জীবন অনেক কঠিন, জীবনযাত্রা অনেক, তাহলে হচ্ছে আর মেকিং পিপল লাইফ দিলেই হবে। আর মেকিং টাফ বা আর মেকিং হার্ড এটাও দিতে পারেন। আমরা টাফ দিলাম, মেকিং টাফ পিপল লাইফ, লাইফস, কিন্তু লাইফ না। আমরা অনেকেই একটা জিনিস ভুল করি, যে আমরা বলি যে আওয়ার লাইফ, আমরা বলি কি আওয়ার লাইফস, আওয়ার কি লাইফস, আর মাই লাইফ এফ ওয়াই যেটা আছে সেটা হচ্ছে যে দেখেন মাই লাইফ হয়, মায়ের সাথে লাইফ হয়, আর আওয়ারের সাথে কি হয়? আওয়ারের সাথে হয় লাইভস, এটা প্লুরাল। আওয়ার লাইভস আর মাই লাইফ এফ হয় এটা, আর এটা ভি হয়। বুঝতে পেরেছেন? দুইটা আলাদা। তো এখানে পিপল মানে অনেকজন না, তাহলে পিপল লাইভস,
মেকিং টাফ পিপল লাইফ, এটা দিতে পারেন। এখন দেখেন সৃষ্টি হয়ে, টু ক্রিয়েট, এটা দিলেও চলে না দিলেও চলে, যেহেতু একবার আপনি একটা ট্রানজিটিভ ভার্ব ইউজ করেছেন, এই যে আর মেকিং একটা ট্রানজিটিভ ভার্ব ইউজ হয়ে গেছে, সরি ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেছে, তাহলে আর একটাকে নন ফাইনাইট ভার্ব বানাতে হবে। এটা আমাদের ক্লাস হবে, আপনাদের সমস্যা নাই, এটা এটা দিলেও হয় না দিলেও হয়। একটা ভার্ব যেহেতু লিখে ফেলেছেন, আর একটা ভার্বের সাথে হয় আইএনজি না হলে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। এখানে যেটা গুরুত্বপূর্ণ, যারা ক্লাস ছেড়ে গেছেন আলহামদুলিল্লাহ তারা ছেড়ে গেছেন, যারা ক্লাস ছেড়ে যাননি ধৈর্য সহকারে দেখতেছেন তাদের জন্য আমি বলি, আনইনহ্যাবিটেবল এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করি। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যে এই প্রশ্নটা আপনাকে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে। হ্যাবিটেবল এর মানে হচ্ছে বসবাস যোগ্য, আর ইনহ্যাবিটেবল হ্যাবিটেবল মানেও হচ্ছে বসবাস বা বাসযোগ্য, যেটাকে বলা হচ্ছে। এইটা হচ্ছে মডার্ন ইংলিশ, এটা হচ্ছে ল্যাটিন ইংলিশ। এটা হচ্ছে মানে আমাদের অ্যাডজেক্টিভ দুই রকমের অ্যাডজেক্টিভ থাকে না, ল্যাটিন অ্যাডজেক্টিভ বলে একটা অ্যাডজেক্টিভ থাকে না, এটা হচ্ছে সেই ল্যাটিন অ্যাডজেক্টিভ, দুইটার অর্থই একই। এটা ল্যাটিন অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নরমাল অ্যাডজেক্টিভ, যেটা আমরা পড়ি সেটা হচ্ছে নরমাল অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, দুইটার মানে এক। এখন ঘটনা হচ্ছে এইখানে আরেকটা জিনিস আছে, এটাকে নেগেটিভ করতে হয় না, আনইনহ্যাবিটেবল দিতে হবে, আনইনহ্যাবিটেবল এইটা দিতে হবে, মানে এইটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটাকে আপনি কখনো নেগেটিভ করতে পারবেন না, মানে যেটার সাথে ইন নাই সেটাকে নেগেটিভ করতে পারবেন না, কিন্তু যেটার সাথে ইন আছে সেটাকে নেগেটিভ করতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে আম দিয়ে নেগেটিভ করা যাবে, ইউএন দিয়ে নেগেটিভ করা যাবে। মাথায় রাখেন, কোনটা নেগেটিভ করবেন, এইটা নেগেটিভ হবে না, এইটা নেগেটিভ আপনি করতে পারবেন না, আনহ্যাবিটেবল বলে কোনো ওয়ার্ড নাই, এটা নেগেটিভ হবে না, কিন্তু এটা নেগেটিভ করতে পারবেন, এটার সাথে আম দিতে হবে। তাহলে এটা কি বসবাস অনুপযোগ্য বা উপযোগ্য নয়, বা অযোগ্য, বসবাস অযোগ্য, অনুপযোগ্য। এই যে দেখেন, এই জিনিসগুলো আপনাদের পরীক্ষাতে আসবে, যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এখন যে পরীক্ষাগুলোতে আসবে সেগুলো একটু লিখে দিই। যেমন এখানে বলছে যে which word correctly complete the sentence, the Iceland was declared, আইসল্যান্ড ডিক্লেয়ার করেছে আফটার দ্য সাইক্লোন, সাইক্লোনের পরে আইসল্যান্ড কি করেছে, ডিক্লাইন করেছে। কি ডিক্লাইন করবে? হ্যাবিটেবল বসবাসযোগ্য, ইনহ্যাবিটেবল বসবাসযোগ্য, আনইনহ্যাবিটেবল অবসবাসযোগ্য, ইনহ্যাবিটেবল বসবাসযোগ্য, ইনহ্যাবিটেটেবল এটা তো ভুল শব্দ, কিন্তু এই তিনটার মধ্যে কোনটা হবে? সাইক্লোনের পরে আইসল্যান্ড কোন কি ঘোষণা দিতে পারে? বসবাসযোগ্য আর বসবাস অনুপযোগ্য, কোনটা দিতে পারে? কমেন্টস করেন একটু, আপনার কাছে কোনটা মনে হয়? ওকে, আল আনাম, আপনি মনে হয় আমার কোর্সে হচ্ছে ভর্তি হতে চেয়েছেন, আপনি যে পেজে নক করছেন দেখছি আমিও। আর জয় গোপাল রায়, আপনি একটু পেজে ইয়া করেন। আর রিপন বলছে নবমতম, ওই যে ওইটা, এখানে কোনটা বসতে পারে? আপনারা এখন বুঝিয়ে নিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি নাম্বার, সি নাম্বার, আনইনহ্যাবিটেবল। ঠিক আছে, তো এগুলা প্রিলির জন্য কমপ্লিট করতে হবে, সাইক্লোনের পরে এটা ঘটেছে। হ্যাঁ, এখন লক্ষ্য করেন, এইখানে আমাদেরকে বলতেছে যে আইডেন্টিফাই দ্য ইরর ইন দ্য সেন্টেন্স, এখান থেকে একটা ইরর বের করতে, সেন্টেন্স থেকে ইরর থেকে আসতে পারে আপনাদের। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কি আসতে পারে? ইরর থেকে আসতে পারে। এখানে ইরর মানে হচ্ছে এই সেন্টেন্সে কোন জায়গাটাতে ভুল আছে। দ্য হাউজেস বিকাম, মানে হাউস হয়ে উঠেছে, হাউজেস বিকাম হয়েছে কি আনহ্যাবিটেবল আফটার দ্য ফ্লোর, আফটার দ্য ফ্লাড, সরি ফ্লোর বলতেছে, আফটার দ্য ফ্লাড, মানে ফ্লাডের কারণে এইটা অনুপযোগ্য হয়ে উঠেছে, তাই বলতেছে। এখন এখানে কোনটা ভুল? অবশ্যই আনহ্যাবিটেবল, কারণ হ্যাবিটেবলের সাথে আনযুক্ত করা যাবে না, হ্যাবিটেবলের সাথে আনযুক্ত করা যাবে না, হ্যাবিটেবলের সাথে কি আনযুক্ত করা যাবে না, এই যে যুক্ত করে বসে আছে। বুঝতে পেরেছেন? তার মানে ভুলটা কোনটা? সি নাম্বার ভুল। কারেক্ট? আপনাদের কারেক্ট হয়েছে? সি, জি স্যার ভর্তি কমপ্লিট হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পেজে নক করেন, পেজে নক করলে আপনি পাবেন, বা আপনি যখন আমাদের এখানে ভর্তি হচ্ছেন তখন ওই হোয়াটসঅ্যাপে তো আমার নাম্বার আছে। ওকে ওকে, আচ্ছা আর করাবো? আচ্ছা এটা দেখাই দিই, দেখেন রিডিউসড এগ্রিকালচার, এই যে দেখেন রিডিউস, ইডি যুক্ত করেছে, এটা সব থেকে গ্রহণযোগ্য।
তো এগ্রিকালচার আউটপুট, আমরা বলেছিলাম এগ্রিকালচার প্রোডাকশন, তারা বলতেছে এগ্রিকালচার আউটপুট, তার মানে প্রোডাকশনের বদলে আউটপুট আর ইউজ করেছে। তারপরে আ ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আমরা বলেছিলাম আ শর্টেজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তারা বলছে আ ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার এন্ড ইনক্রিজিংলি, ওই যে বললাম ইনক্রিজিংলিটাকে ওরা ইয়া করতে চাচ্ছে না, ভার্ব বানাতে চাচ্ছে না। আনইনহ্যাবিটেবল, দেখেন আনইনহ্যাবিটেবল এনভায়রনমেন্ট আর এক্সারবেটিং দ্য হার্ডশিপ ফেসড, মানে যা হচ্ছে আপনাদেরকে তৈরি করতেছে কি, এটা হচ্ছে এক্সারভেশন করছে আপনাদেরকে হার্ডেস্ট ফেস, মানে মুখোমুখি করছে, মানে মুখাপেক্ষী করছে আর কি। কার মুখাপেক্ষী করছে? বাই দ্য পিপুল দ্বারা মুখাপেক্ষী হচ্ছে, মানে এই যে একটা শক্ত পরিবেশ তৈরি হচ্ছে, এটা কার দ্বারা? পিপুলের দ্বারা তৈরি হচ্ছে। পিপুল মুখাপেক্ষী হচ্ছে, এটা বলছে। আচ্ছা দেখেন, দ্য ডিক্লাইন ইন এগ্রিকালচার, দেখেন ডিক্লাইন বসাইছে, দেখেন দি ডিক্লাইন ইন এগ্রিকালচার, এইটা পুরোটাই আমার, এই যে দেখেন ডিক্লাইন ইন এগ্রিকালচার পুরোটা আমার সাবজেক্ট। স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এটাও একটা সাবজেক্ট। এন্ড ওয়ার্সিং লাইফ কন্ডিশনস, এইটাও একটা সাবজেক্ট। তাহলে তিনটা সাবজেক্ট একসাথে করে একটা সাবজেক্ট বানাইছে, বানায় তারপরে কি আর, তারপরে কি মেকিং, যা আমরাই দিয়েছি তাই দিয়েছে। লাইফ মানে লাইফকে কি করেছে? দুর্বল করে দিয়েছে। ইনক্রিজিংলি ডিফিকাল্ট, মানে ইনক্রিজিংলি মানে হচ্ছে বৃদ্ধি করেছে কি ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট করে দিয়েছে ফর দ্য পপুলেশন, পিপুল না বলে কি বলেছে? ফর দ্য পপুলেশন, পপুলেশনের জন্য। ডিসমিসড, আমরা বলি না, সরি ডিসমিস বলছে, ডিমিনিশড, ডিমিনিশ ক্রপস ইয়েল্ড, মানে বলতেছে হচ্ছে মানে ক্রপস ইয়েল্ডস মানে হচ্ছে ডিমিনিশ মানে কি আমরা সবাই জানি ধ্বংস করা, তো ডিমিনিশ বা নষ্ট করা, তো ডিমিনিশ ক্রপস ইয়েল্ডস, ওয়াটার শর্টেজ, দেখেন এই আরো সংক্ষিপ্ত করছে আল জাজিরা। এন্ড কি বলছে? ডিটোরিয়েটিং এনভায়রনমেন্ট, মানে এইটা বলতেছে যে এনভায়রনমেন্টকে নষ্ট করা। এই তিনটা হচ্ছে একসাথে আর বলেছে। আর ইন্টেন্সিফাইং, ইন্টেন্সিটি যেটা আমরা বসাচ্ছিলাম এতক্ষণ, ইন্টেন্সিটি যেটা আমরা এতক্ষণ বসাচ্ছিলাম, ইন্টেন্সিটি মানে কি? তীব্রতা। ইন্টেন্সিটি, দূর, ইন্টেন্সিটি মানে কি? তীব্রতা। এর সাথে এফ ওয়াই দিলে ভার্ব হয়ে যায়। তো ইন্টেন্সিফাইং এটা এখন নাউন হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউন না অ্যাডজেক্টিভ। যখন দেখবেন আইএনজি আছে, একটা জিনিস শিখে নেন, যখন দেখবেন আইএনজি আছে এরপরে আর্টিকেল আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? চ্যালেঞ্জ, পিপুল মাস্ট ইনডিউর, মানে বলতেছে এইটা হচ্ছে মানুষকে কি করেছে? পরিচয় করিয়ে দিয়েছে একটা চ্যালেঞ্জের সাথে। কি? এই যে ডিমিনিশড ক্রপ yields, তারপরে কি? শর্টেস্ট এন্ড ডিটোরিং এনভায়রনমেন্ট, মানে কি পরিবেশ নষ্ট করা যেটাকে বলতেছে। ঠিক আছে? ডিটোরিয়েটিং, আচ্ছা পরিবেশ নষ্ট করা। সি সবাই দেখছি, আল আনাম বলছে, রিয়াদ বলছে, এগুলো সবাই বলছে স্যার আপনার। ওকে সি, ওকে। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আচ্ছা যারা বই পেয়েছেন, বই টাকা দিচ্ছেন না, তাদেরকে আমি একটা কথা বলি, শোনেন। বই আনা একটা খরচ আছে, কোথা থেকে? ওই যে প্রেস থেকে, তাই না? বই আনতে তো আমার একটা খরচ যাচ্ছে। ওই বইয়ের টাকা যদি আপনি আটকায় রাখেন, তাহলে নেক্সটে যারা বই চাচ্ছে তারা যখন পাচ্ছে না, আমার অভিশাপটা বাদ দেন, তাদের অভিশাপটা কোন দিকে লাগতেছে? তো প্রেস থেকে তো বই আনতে টাকা লাগে, তো বইটা টাকাটা দিয়ে দিয়ে, বুঝতে পেরেছেন? সো প্রেস থেকে বই আনতে টাকা লাগবে, যারাই নিচ্ছেন টাকাটা দিয়ে দিবেন একটু, তাহলে কি হবে? নেক্সটে যারা বই অর্ডার করতেছে তাদেরকে যদি আমরা বইটা দিতে পারি, প্রেস তো আর আমাদেরকে ফ্রি বই দিবে না, প্রেসে বই আনতে গেলেই টাকা নেবে, প্রেসে বই আনতে গেলে কি টাকা নেবে? প্রেস তো এখন আমাকে বাকি দিবে না, আমি তো নতুন। বুঝছে না। সো দ্যাট নতুন যেটা আছে সেটা নতুনের জন্যই সমস্যাটা তৈরি হয়েছে। সো আপনারা নতুন যারা নিচ্ছে, শব্দ করে কেন, নতুন যারা হচ্ছেন তাদেরকে তো আর কি করবে না, মানে চেনা পরিচিত হওয়ার পরে না সেটা বাকিতে করা যায়, তাই না? তো আপনারা একটু কষ্ট করেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যদি কোনো প্রেস এরকম চেনা পরিচিত থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন প্রেসের বিষয়টা নিয়ে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। যদি এরকম কোনো প্রেস থাকে আপনাদের পরিচিত খুব, তো তার সাথে হচ্ছে আমাকে একটু মিট করিয়ে দিতে পারেন, যাতে করে হচ্ছে বইগুলা যাতে ভালো করে দেওয়া যায়, এবং খুবই স্বচ্ছভাবে দেওয়া যায় প্রেস থেকে। আর আরেকটা হচ্ছে পরে বলবো, আমরা গ্রুপে পোস্ট দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, আপাতত হচ্ছে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আমরা সামনে আরো আগানো উচিত ছিল। যাই হোক, এখন আপাতত যতটুকু বুঝেছেন আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে না ভালো হয়েছে।
হয়েছে? ওকে ওকে, ভালো হয়েছে। আমাদের আজকে ফোন আসেনি এবং ক্লাস এই পর্যন্ত খুবই দারুণ করে আমি চেষ্টা করেছি। মানে মানে ফোন আসলে দেখা যায় যে একটা কিছু হয়েছে সমস্যা, আসছিল মাঝে ফোন, তো কিন্তু ওগুলাকে আমরা রিডিউস করেছি, কাভার করেছি, কাভার করতে হবে আর কি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সবাইকে নেক্সট ক্লাসের জন্য, নেক্সট ক্লাসে ভর্তি হওয়ার আগ পর্যন্ত সবাইকে একটু আমরা সুযোগ দিচ্ছি আর মাত্র 2 দিন, যে আপনি 2 দিনের মধ্যে আমাদের এখানে ভর্তি কমপ্লিট করেন। বিকজ হচ্ছে 2 দিনের মধ্যে ভর্তি কমপ্লিট না করলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ফাইনাল ক্লাসগুলোতে চলে যাব। হ্যাঁ, ফাইনাল ক্লাসে চলে যাব, আর ফাইনাল ক্লাস থেকে আপনাদেরকে সবকিছু মেনটেন করাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। চার্জও আছে মোটামুটি, আরো একটা চার্জ আমরা মাইক্রোফোন নিয়ে রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচের সিক্রেট গ্রুপে চলে যাবে। আর ফ্রি ক্লাস বলতে গেলে যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চেয়েছেন তাদের জন্য এই ক্লাসটা দিলাম, যে ভর্তি হতে যারা আজকে পারেননি সবাইকে অ্যাড করে আবার করা যাবে না, কে টাকা দিল কে টাকা দিল না খুঁজে পেতে আমাদের মুশকিল হয়ে যায়। এই যে মুশকিল হয়ে গেছে, অলরেডি 4 জন ঢুকছে, খুঁজেই পাইতেছি না কারা আয়না। সো এরকম আমি আর অ্যাড করবো না। ফ্রি ক্লাসে আপনি জয়েন করবেন, টাকা পরে দিবেন, এগুলো ঝামেলা হয়, কারণ আপনাকে খুঁজে বের করা আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক কাজগুলো আপাতত নিচ্ছি না। মানে সময়টা আসলে অনেক দাম। মানে এখন আপনি যদি বলেন যে আরেকজনের পিছনে আমি সময় খারাপো, আরেকজনের পিছনে, তাহলে আমার সময়টা বাড়বে। হ্যাঁ, এখন আপাতত সময় বাড়াচ্ছি না, আস্তে 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 সময় আপনাদের সাথে যখন আরো বেশি স্টুডেন্ট হবে ইনশাল্লাহ আমরা সময় বাড়াই দিব। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবে। হ্যাঁ, সুলতান মিয়া, আমাদের বইয়ের মূল্য হচ্ছে 460 টাকা। আমি আপনাদেরকে একটা জিনিস একটু একটু ইনশিওর করি ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস একটু ইনশিওর করি, যারা বই নিতে চাচ্ছেন তাদেরকে একটু ইনশিওর করি। হ্যাঁ, যারা বই নিতে চাচ্ছেন, আমি যদি আপনাদেরকে বলি বই কয়েক ধরনের হয়। বই হচ্ছে কয়েক ধরনের হয়, আপনি যদি জানেন কিনা আমি জানি না। বই হচ্ছে কয়েক ধরনের হয়। একটু থামেন আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বই কয়েক ধরনের হয়। এক ধরনের বই হচ্ছে একটু ছোট টাইপসের। এই বইটা যদি আমি লিখতাম তাহলে এই আমার বইটা হয়ে দাঁড়াইতো হচ্ছে 800 পেজের বই, 800 পেজের বই। আর আরেকটা ধরন হচ্ছে একটু মাঝারি টাইপসের বই। এই বইটা যদি আমি লিখতাম তাহলে ধরেন 500 প্লাস, 500 প্লাস হচ্ছে যাইতো পেজ। এখন আমি কি করছি, একটু বড় সাইজের বইটা ইউজ করতেছি, মানে পেজটা হচ্ছে একটু বড় সাইজ, ধরেন মিডিয়াম সাইজ, একদম ছোটটা না, মিডিয়ামটাও না, একদম যেটা বড় সাইজ সেই সাইজটা ইউজ করছি। আপনারা যে অভিযাত্রী বই যেটা দেখছেন এই সাইজটা ইউজ করছি। তো এই সাইজটা যখন ইউজ করব তখন অবশ্যই পেজ কমে আসবে। তো এই পেজ কমে যাওয়ার কারণে এখান থেকে আপনাদের 336 পেজে যায় থাকতেছে। এটা কেন? কারণ সাইজটা বড়। এইটাকে যদি আপনি 2 ভাগে ভাগ করেন তাহলে 600 পেজ, যেটা আমি বলতেছি এটার 800 পেজে চলে যাবে, এইটার 500 প্লাস পেজে চলে যাবে। এই বইটা আপনারা 500 টাকা দিয়ে ঠিকই কিনতেছেন, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা যখন করতেছেন যে ভাইয়া বইয়ের পেজ কত, যখন আমি বলছি যে 336 পেজ, তখন আপনি বলছেন হ্যাঁ 336 পেজ, আপনি দাম এত বেশি নিচ্ছেন কেন? তাহলে আমি একটা কাজ করি, বইটাকে ছোট করে এই পেজে করে দিই, এটা 500 পেজের বই হবে। আপনাকে আমি বলবো ভাই এটা 500 পেজের বই। আমি এটাই চিন্তা করছি আজকে বসে বসে, যে আমি বই বিক্রি আপাতত বন্ধ করি, এই সাইজ থেকে এই সাইজে নিয়ে যাই, তাহলে 500 পেজের বই হয়ে যাবে। দামটাও তাহলে আপনারা যখন জিজ্ঞেস করবেন ভাই পেজ কত, তখন আমি বলবো ভাই 500 পেজের বই, আপনি তখন একদম আনন্দ সহকারে কিনে দিবেন। মানে এইটা আমি দেখলাম কি একটা ইয়াতে দেখলাম, যে ওই একটা প্রকাশনীর একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখলাম, যে উনি বলতেছে যে ভাই বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি যদি কম পেজের বই নেন তাহলে আগে জিজ্ঞাসা করবে, 500 টাকাতে যদি বই কিনতে যায় তাহলে জিজ্ঞেস করবে ভাই পেজ কত। তো যদি আপনি বলেন যে ভাই পেজ যদি বড় সাইজের হয়, বড় সাইজের পেজ একটু কম হবে, বড় সাইজের পেজ যদি দিয়ে বলে আপনি 400 পেজের বই, তাহলে আপনার বই আজকে থেকে আর বিক্রি হবে না, আপনার বই বাতিল। কিন্তু আপনি যদি ওই একই বইটা, এখন মার্কেট কিন্তু খাচ্ছে এইভাবেই, একই বইটা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম সবাই ছোট সাইজের বই করতেছে। সবাই, আপনি যে আমাদের যে বাজারে বইগুলো আছে, আপনার কাছে যে ইংলিশ বেসিক বইটা আছে সেটা হচ্ছে মাঝারি সাইজের বই, যেটা আমার 500 পেজের উপরে বই। তো এইটা যখন আপনার 500 পেজের উপরে বই হয়ে যাবে তখন এটা 500 টাকা ঠিক আছে, তাই না? কিন্তু এইটা আসলে অনেক বড় পেজের উপরে করাতে বইটা ছোট। যখন আমি ছোট পেজের মধ্যে আমি করে দেখেছি, ছোট পেজের মধ্যে যখন করছিলাম, মানে মিডিয়াম সাইজটা যখন করছিলাম, আমি দেখতেছি এখানে প্রায় মানে 500 পেজ, 500 পার হয়ে গেছিল। প্রথমে ছোট পেজের মধ্যে করে দেখি 500 পার হয়ে গেছে, কিন্তু আমার লাগবে কি বড় পেজ। কেন? কারণ আমার এখানে গ্রাফ চার্টটা আছে, এখানে গ্রাফ চার্ট টাকাতে এই পেজে একটু সমস্যা হচ্ছিল, আর ছোট হয়ে গেছে। আবার আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে ফন্ট সাইজ আরেকটু ছোট করেছি।
ফ্রন্ট সাইজ ছোট করে এই পেজে আনছি, না হলেও আসতো না। ফ্রন্ট সাইজ ছোট করে এই পেজে আনছি। ফ্রন্ট সাইজ যদি এগুলা বইয়ের মতন করতাম, আপনার কাছে যে বেসিক বই ইংলিশ বই আছে ওই সাইজটা যদি করে দিই তাহলে এটা আরো বেশি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ফন্ট সাইজ ছোট করে দিয়েছি, আর একটু ছোট করে আনছি, তো এই জন্য বইটা কমে গেছে। তো আমি চিন্তা করলাম আসলে আমি স্টুডেন্টদের কথা যেটা ভাবতেছি অ্যাকচুয়ালি হচ্ছে স্টুডেন্ট অন্যটা ভাবতেছে। সো আমাদেরকে অন্যটাতে দিতে হবে। বই 500 পেজের বই, বই ধরে রাখেন যে 500 পেজের বই, এখন যারা বই নিবেন তারা ধরে রাখেন এটা 500+ পেজের বই, কারণ আমি এখন নর্মাল সাইজ যেটা আপনাদের ওই যে বাজারের যে বইগুলো আছে, বই এখন এখানে তো নাই, বাজারে যে বইগুলো আপনারা কিনেন এই যে মাস্টার বই, অ্যাপেক্স বই, কমপ্লেক্স বই, এই বইগুলো আর কি, এই বইগুলো 500 পেজের বই। আর একটা আছে MP3 বই, ওইটা কিনলে গেলে 800 পেজ, ওটা অনেক বেশি মোটা হয়ে যাবে, মানে এটা MP3 তে এরকম চিকন, এরকম মোটা হয়ে যাবে তখন। তো যাই হোক, এটা হচ্ছে 500 পেজের বই, নর্মাল সাইজেরটা। আর যদি মনে হয় যে আবার যখন একটু ছেলেবেলা জিজ্ঞেস করবে তখন বই আর একটু ছোট করে দিয়ে 800 পেজের বই বলে দেবে এটাকে, তাহলে দাম ঠিক আছে না? 800 পেজের বই দাম মাত্র 460 টাকা, দেখছেন কত দাম কম? তাহলে কোনটা নিবেন? এই ছোটটা নিয়ে নেন, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের একটা প্রবলেম তৈরি হয়েছে বই বিষয়গুলো নিয়ে, তো আমরা এটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে। ওকে সুলতান মিয়া, আমি আপনাকে মেনশন দিয়ে দিচ্ছি সবকিছু, এটা আপনাকে ইয়া করে দিবেন।